তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? গ্রামের গাইয়া খ্যাত একটা, দেখে মনে হচ্ছে বস্তির পোলাপানের মতো। 2 দিন কথা বললে প্রেম করতে মন চায়। তোদের মতো ফকিনীরা এমনই করে, গ্রাম থেকে শহরে এসে বড়লোক মেয়েদের পেছনে ঘুরে যদি কোনো রকম পটাতে পারে তাহলে তো বড়লোক হওয়ার রাস্তা ক্লিয়ার। আগে নিজের দিকে তাকা, তারপর তোর লেভেলে মেয়ে খোঁজ। আমাকে ভালোবাসার কথা ভুলেও ভাবিস না, সাইকো একটা। আরে আমার বাড়ির কাজের লোকও তোর থেকে অনেক স্মার্ট আর শিক্ষিত আছে। আর তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আছে তো শুধু খ্যাত খাবারে কাজ করার যোগ্যতা আর গরুর ড্রাইভারি করা। তোর কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? কোথায় তুই আর কোথায় আমি? আসমান আর জমিনেরও এতটুকু দূরত্ব নেই যতটুকু তোর আর আমার মধ্যে দূরত্ব। আরে আমার বাবার জোতা মোচার লোকও তোর থেকে 1000 গুণে ভালো। আমি বুঝি না, সাইকোর একটা লিমিট থাকা দরকার, তার ভিতরে তো তাও নেই। তুই তো সীমা ছাড়াই সাইকো। আচ্ছা তোর কত টাকা লাগবে বল, তবু আমার পিছনে ভিক্ষুকের মতো ঘুরিস না। আমার একটা মান সম্মান বলতে আছে, তোর তো আবার সেটাও নেই। থাকবে কি করে গরিবের আবার মান সম্মান? ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছিস কেন? সাইকো একটা। জান্নাতের কথাগুলো মাথা নিচু করে শুনিয়ে যাচ্ছে রাসেল, আর চোখ থেকে অঝরে পানি পড়ছে। জান্নাত এই কথাগুলো বলে চলে গেল তার বাসায়, আর রাসেল সেখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করছে। করার কিছুই নেই, সে এগুলো শোনারই উপযুক্ত। জান্নাত বাসায় যাচ্ছে তখন তার বান্ধবী ঋতু বলছে, তুই কিন্তু একটু বেশি বলে ফেলেছিস। তুই আমার জায়গায় হলে বুঝতি। রাসেল ভাই কি তেমন ছেলে নয় তুই যেমনটা তাকে ভাবছিস। সে গ্রামের একটা খুব সহজ সরল ছেলে। জ্ঞান দিতে আসিস না তো, তোর থেকে আমার জ্ঞান অনেক বেশি। তারপর ঋতু নেমে যায় তার বাড়ির কাছে, আর জান্নাত বাসায় হেঁটে যাচ্ছে। জান্নাত বাসায় যেতে যেতেই, চলুন আমরা সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করে ফেলি। জান্নাত হলো এই ঢাকা শহরের একজন বিশিষ্ট শিল্পপতিদের মধ্য থেকে একজনের আদরের রাজকন্যা, একমাত্র মেয়ে। জান্নাতের অহংকার একটু বেশি, আর কলেজটা তার বাবার কথা মতো চলে তো, তাই কলেজে তার আলাদা একটা দাপট আছে, এবং কলেজে ওর একটা গ্যাংও আছে, আর জান্নাত ওই গ্যাংয়ের লিডার। কলেজে সবাই জান্নাতের গ্যাংকে ভয় পায়। আর রাসেল হলো গ্রামের এক সরল সহজ ছেলে। গ্রাম থেকে ইন্টার পাশ করে লেখাপড়া শেষ করে শহরের কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়। তার বাবা একজন কৃষক, তার বাবার স্বপ্ন সে বড় পুলিশ অথবা ডাক্তার হবে, তাই তার হাজারো কষ্টের মাঝে তার ছেলেকে পড়ায়। অতীত, রাসেল গত 8 দিন আগেই কলেজে আসে। নতুন তেমন কিছু চেনে না, একদম একজন সহজ সরল ছেলে, কিন্তু ক্লাসে সবার থেকে ভালো পড়া বুঝে রাসেল। আবার জান্নাত থেকে 1 বছরের সিনিয়র, তাই জান্নাত রাসেলকে সহজ সরল দেখে তার সাথে বন্ধুত্ব করে। তার এই বন্ধুত্ব দেখে জান্নাত এর বিপরীতে গ্যাংয়ের লিডার মিস্টার অভ্র চৌধুরীর মাথা গরম হয়ে যায়। অভ্র জান্নাতকে পছন্দ করে, কিন্তু সেটা কলেজের বাইরে। কলেজে দুজন দুজনের চরম শত্রু, একজনের অন্যজনের ছায়াও দেখতে পছন্দ করে না। তাই অভ্র ভাবলো এই সহজ সরল ছেলেটাকে দিয়ে জান্নাতকে একটু অপমান করি। তাই সে একটা লাভ লেটার লিখে রাসেলের হাতে দিয়ে বলল, এটা নিয়ে তোর জুনিয়র লিডার জান্নাতকে দিবি, আর দিয়ে বলবি আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি তুমি অ্যাকসেপ্ট করো। আর যদি আমার কথা মতো না চলিস তাহলে কালকে হাসপাতালে ভর্তি হতে হবে তোকে, বলে দিলাম। তারপর রাসেল চিরকুটটা নিয়ে জান্নাতের সামনে গেল। তখন জান্নাত বলল, কিছু বলবেন ভাইয়া? আমি মুখে বলতে পারবো না, তাই এখানে বলছি তুমি অ্যাকসেপ্ট করো। এটা কি? আচ্ছা আমি দেখছি, আমাকে দে। তখন ঋতু চিরকুটটা নিয়ে গেল। তখন জান্নাত বলল, সবাইকে শুনিয়ে শুনে পড়ো। তখন জান্নাতের গ্যাংয়ের সকল সদস্য আর তার বিপরীতে পাশে তার শত্রু আর তার শত্রুর গ্যাং। ঋতু পড়া শুরু করলো। প্রিয়তমা জান্নাত, আশা করছি তুমি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ আমি তোমার ওই প্যান্ট পরার রাগী লুকের প্রেমে পড়েছি। আমার একটা মুহূর্ত তোমাকে ছাড়া অতিবাহিত হয় না। আমি ঘুমাতে গেলেও দেখি তুমি মারামারি করছো। আমার কাছে তোমার মতো বেডা মেয়ে অনেক আছে, কিন্তু আমার তোমাকেই লাগবে, কারণ আমার পাশের বাসার আন্টির সাথে আমার আম্মু একা ঝগড়া করে পারে না। তুমি না থাকার কারণে আমার আম্মু সবসময় হেরে যায়। তুমি যদি আমার আম্মুর ঝগড়ার সাথী হতে তাহলে আমার আম্মু জয়লাভ করত। তোমার সেই ডাগর ডাগর চোখ যা রাখলে আমাদের বাসার গরুর ডিমের মতো লাগে, আর তোমার হাসি আমাদের এলাকার বেলকেসের আম্মুর মতো লাগে। তোমার ঠোঁটগুলো দেখতে বিশ্বাস করো একদম চুলের মতো চিকন।
জানি তুমি এখন রাগে ফুলতেছো, কিন্তু করার কিছু নেই। আমি আমার মনের কথাগুলো বলে দিয়েছি। আমি কিন্তু সাজিয়ে লিখতে জানি না, আর আমার লেখা ততটাও সুন্দর না। তাই বলছি তুমি অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। ডু ইউ লাভ মি প্লিজ? ইতি তোমার হবু স্বামী। ঋতু আর সবাই তো চিরকুট পরে হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এইদিকে জান্নাতের রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে, আর অন্যদিকে অভ্র তার লোক দল নিয়ে আসছে। তখনই জান্নাত রাসেলকে একটা থাপ্পড় মেরে সবকিছু বলল। বর্তমান জান্নাত বাসায় চলে আসে। তারপরের দিন জান্নাত কলেজে যায়। তখন অভ্র তার লোক সকল নিয়ে বলে, কি হাসি রে বাবা, পুরো বিলকেসের আম্মুর মতো। মানুষের যে এত সুন্দর সুন্দর অঙ্গ আছে আগে জানতাম না। সত্যি কালকের চিরকুটটা অস্থির লাগলো। আজকে সুন্দর না বলে কেউ এমন চিরকুট দেয় না আমায়। জান্নাত হন হন করে ক্লাসে চলে গেল। তারপর জান্নাত বাসায় যাওয়ার সময় কলের গেট দেখে রাসেল দাঁড়িয়ে আছে। দেখে জান্নাতের রাগটা আরো বেড়ে গেল। একদিন হঠাৎ কলেজে কিছু আলগা পোলাপাইন আসে কলেজে। তখন রাসেল ক্যাম্পাসে বসে বসে নিজ বই পড়ছে। তখন বাইরের লোকগুলো এসে মেয়েদের সাথে বাজে আচরণ করতে থাকে। তখন সবাই জান্নাতকে কল দিল। তারপর জান্নাত তার গ্যাং নিয়ে কলেজে চলে আসে। তারপর কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে জান্নাতের গালে ওই দলের লিডার একটা থাপ্পড় দেয়। এমন সময় সবকিছুই চুপ হয়ে গেল। সবাই নীরবতা পালন করছে, আর জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আরেকটা দিতে যাবে তখনই রাসেল পেছন থেকে এসে হাতটা ধরে ওই ভিলেনের। তারপর রাসেল একটা থাপ্পড় দিতেই তাকে মাটিতে ফেলে দিয়ে জান্নাতের দিকে আর চোখে তাকিয়ে বলে, এটা কৃষকের হাত, যে কৃষকের হাতে চাষ না হলে আজ তোরা না খেয়ে মরতি। তারপর আরো কিছু থাপ্পড় মারে। তারপর বলল, এখানে আর দ্বিতীয়বার যেন না দেখি। তারপর ওই লোকগুলো চলে গেল। তার পিছন পিছন রাসেলও চলে যেতে লাগলো। তখন জান্নাত বলে, থ্যাঙ্কস ভাইয়া। সরি আপু, আমাকে ধন্যবাদ দিয়ে কেন আপনি আপনার মূল্যবান মুখ নষ্ট করবেন? এটা বলেই রাসেল চলে গেল। তুই তো কালকে ওর সাথে যেই ব্যবহার করলি তাতেও তোর সাথে কথা বলবে, এটা তুই ভাবলি কি করে? ও আমার সাথে কালকে এমন করলো কেন? তোর কোথাও ভুল হচ্ছে আমার মনে হয়। এখানে ভুলের কি আছে? তোদের সামনেই তো যা হবার তা হয়েছে। হয়তো এখানে কোনো একটা ভুল হচ্ছে যা আমাদের অজানা। শোন, তুই তার পক্ষে বেশি বললি একটু। সে কালকে প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট করেনি, তাই আজকে গুন্ডা আনছে আর তাদেরকে মেরে আমার মনে প্রবেশ করতে চায়। সত্যি তুই একটু বেশি বুঝিস ওর ব্যাপারে। এখানে বেশি বোঝার কিছুই আমি দেখছি না। ওকে দেখে কখনো এমন মনে হচ্ছে না আমার। হয়েছে, অনেক বুঝেছিস তুই। চল এখন বাসায় যাই। তারপর তারা চলে যায়। কিছুটা যাওয়ার পর অভ্র একটা বাইক নিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ায়, আর মুখে একটা লাল গোলাপ। বাইক থেকে নেমে জান্নাতের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসি। কলেজে আমার সাথে সব থেকে বড় শত্রুতা করে, আর এখন আসছে ভালোবাসি বলতে। কলেজের এর হিসাব কলেজে, এখানে কি? আমি কলেজের বাইরে তোমাকে ভালোবাসি। যাতে করে কলেজে আমাকে অপমান করা যায় সেই জন্যই নাকি? না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। জান্নাত মনে মনে বলল, ওর সাথে যদি রিলেশন করি তাহলে আর কলেজে শত্রুতা হবে। আর তাছাড়া ওই খ্যাত ছেলেটা আর বিরক্ত করবে না আমাকে। একটা শর্ত আছে। সব শর্ত মানতে আমি রাজি। আগে তো শুনবা। আচ্ছা বলো। আমার সাথে রিলেশন করতে হলে কলেজে আমার সাথে থাকতে হবে, আর কলেজের সবাই সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা আমি রাজি। তাহলে কালকে একটা শাড়ি পরে আসবা কলেজে, আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তারপর তারা চলে গেল। কি রে, তুই এত সহজে ওর শত্রুর সাথে মিল হয়ে গেছিস? কি করবো বা, সিঙ্গেল থাকলে ওই খ্যাতের মতো কোনো পাগল ছাগল এসে প্রপোজ করবে। আচ্ছা, তোর যেহেতু ওকে পছন্দ না, তাহলে আমি ওর সাথে প্রেম করি। তোর কোনো সমস্যা নেই তো? কি, তুই আমার বান্ধবী? এটা ভাবতো আমার লজ্জা করে যে তুই আমার বান্ধবী হয়ে একটা খ্যাত ছেলের সাথে প্রেম করবি। শোন, ভালোবাসতে মন লাগে, টাকা পয়সা না। আর ওর সেই মনটা আছে। তুই যদি তাকে নিয়ে সুখে থাকতে পারিস তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা, তাহলে তুই কখনো আমার কাছ থেকে তাকে চাইতে আসতে পারবি না, রাজি? আমি কি পাগল নাকি যে ওকে চাইবো? মরে গেল ওকে জীবনও চাইবো না। তাহলে এই নে একটা কাগজ আর কলম দিয়ে বললাম। এটা দিয়ে কি করব? এখানে লিখে দে যে তুই কখনো ওকে আমার কাছে চাইবি না। আমি তোর বান্ধবী, আর আমার নজর এত নিচু না।
আমি জীবনও চাইবো না, বললাম তো। তাহলে লিখে দিতে সমস্যা কোথায় তোর? তারপর জান্নাত লিখে দিল যে সে জীবনেও রাসূলকে ছাড়বে না ঋতুর কাছে। তারপর ঋতুর বাসায় আর জান্নাতের বাসায় চলে গেল। পরের দিন সকালে জান্নাত সুন্দর করে সাজুগুজু করে কালো একটা শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো ছাড়া আর মাথায় চুলের ভিতর দুটো গোলাপ, হাতে কালো চুল। এক কথায় পরীর মতো লাগছে জান্নাতকে, কারণ জান্নাত আগে থেকেই পরীর মতো। আরও আজকে কালো শাড়ি। জান্নাত কলেজে ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে। কেউ চিনতেই পারছে না এটা সেই জান্নাত যে কিনা শার্ট প্যান্ট পরে কলেজে এসে গুন্ডামি করতো। সেই জান্নাত নাকি? আব্র বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন সময় তার বন্ধু মাহবুব বলল, দোস্ত দেখ একটা পরে। আব্র পেছন করে জান্নাতকে দেখেই হাঁ হয়ে গেল। সে আবার নতুন করে ক্রাশ খায়। তারপর আব্র জান্নাতের কাছে গিয়ে বলল, উঁচু আওয়াজে সবাইকে ইঙ্গিত করে, শোনো, আমার সকল সিনিয়র জুনিয়র আপু ও ভাইরা, আজ থেকে কলেজে কোনো শত্রুতা হবে না, কারণ আমরা নিজেদের মধ্যে শত্রুটা মিটিয়ে ফেলছি আর আমরা একে অপরকে ভালোবাসি। এটা বলেই আব্র হাঁটু গেড়ে জান্নাতের সামনে বসে বলল, প্রিয় পাগলি, অনেক ভালোবাসি তোমাকে, সারা জীবন ভালোবাসতে চাই, এভাবেই তুমি আমাকে ভালোবাসো। তখন জান্নাত আশেপাশে ঘুরে তাকাচ্ছে, কিন্তু কোথাও রাসেলকে দেখতে পাচ্ছে না, কারণ রাসেল ক্যান্টিনে বসে বসে বই পড়ছে। জান্নাত ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখে রাসেল সেখানে। সবাই তো এখানে নেই অব্র। সবাই তো আছে এখানে। তাহলে ক্যান্টিনে কে বসে আছে? তারপর অব্র ক্যান্টিনের দিকে তাকিয়ে দেখলো যে রাসেল সেখানেই বসে আছে। তারপর তার বন্ধুরা গিয়ে রাসেলকে নিয়ে আসে। তারপর রাসেলের সামনে প্রপোজ করে অব্র। জান্নাত মনে করেছে যে রাসেলের একটু খারাপ লাগবে, তাই তাকে আনছে। পরে দেখি রাসেলই সবার আগে হাত তালি দিচ্ছে খুশিতে। তারপর সবাই সবার মতো চলে গেল। রাসেল ক্যান্টিনে গিয়ে বসে বই পড়ছে এমন সময় ঋতু গিয়ে পাশে বসে বলল, কি করছো? আপনি এখানে কেন? আপনি দূরে গিয়ে বসুন। আমার গা থেকে কৃষকের গন্ধ হচ্ছে, আর আমার গা থেকে ময়লা লাগবে। এত অহংকার কেন? অহংকার তো আপনারা করেন আমাদের মতো গ্রামের ছেলেদের সাথে। আচ্ছা বাদ দাও, আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু আমি তো ক্ষেত গ্রামের। আমার খ্যাতি রাখবে। আজ থেকে আমরা একে অপরের বন্ধু। জি ঠিক আছে। জি কি তুমি করে বলো, কারণ আমরা একে অপরের বন্ধু। আচ্ছা ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে খুব? কেন? তুমি জান্নাতকে ভালোবাসো, কিন্তু জান্নাত অভ্রকে ভালোবাসে। আমি কেন তাকে ভালোবাসতে যাব? আমি গরিব হতে পারি, কিন্তু ও আমার যোগ্য নয়। আর যে আমার যোগ্য নয় তাকে কোন দুঃখে আমি ভালোবাসতে যাব শুনে? তাহলে সেই দিন যে তুমি তাকে প্রেমপত্র দিয়েছিলে? সেটা তো অব্র ভাই আমার মাধ্যমে তাকে দিয়েছে, আমি তো দিতে চাইনি। আমি না দিলে অব্র ভাই বলেছে আমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবে, আর যদি তখন জান্নাতকে বলি তাহলে তাড়িয়ে দেবে। এই তো সেদিন এত অপমানিত হয়েও কিছু বলেনি, কারণ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের কপালে সবসময় এত বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় না। ও আচ্ছা, ভালো। এখন থেকে আমরা বন্ধু। তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। আমি তো ফোন চালাই না। তাহলে বাসায় কথা বলো কি করে? দোকান থেকে। ও আচ্ছা, তো তুমি থাকো কোথায়? গ্যারেজে থাকি। গ্যারেজ মানে? আমি রাতে রিক্সা চালাই, তাই সেই গ্যারেজে থাকি। তুমি রিক্সা চালাও কেন? কি করবো বলো, আমার আব্বু একা কাজ করে, তার টাকা দিয়ে সংসার চালাতে হয়। তারপর ছোট একটা বোন গার্লস স্কুলে পড়ে, তাছাড়া ছোট ভাইও একটা প্রাইমারিতে পড়ে। আর বাবা মায়ের তো ওষুধ আছে, তাই নিজের টাকা দিয়ে নিজে চলতে হয়। ও, কিছু টিউশনি করতে পারো না? আমি কাউকে চিনি না, আমাকে টিউশনি দিবে কে শুনি? আচ্ছা, কালকে থেকে তুমি হোস্টেলে উঠবা, আর টিউশনি আমি ঠিক করে দিব। আর রিক্সা চালাবে না, কেমন? আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আমি আসছি আজকে। আচ্ছা। তারপর ঋতু চলে যায়। ঋতু কিন্তু জান্নাতের মতো একজন মেয়ে। ঋতুর বাবারও কিন্তু অনেক টাকা পয়সা, তার বাবা বিদেশ থাকে। এইদিকে অভ্র আর জান্নাত একে অপরকে পেয়ে তো খুব খুশি। তাছাড়া এখন কলেজে সবাই হাসি খুশি, কারণ কলেজে এখন কোনো মারামারি হয় না, সবাই শান্তি চায়। আর তা এখন হচ্ছে। পরের দিন সকাল কলেজে। কি রে, তোকে সকালে কতগুলো কল দিয়েছি, করিসনি কেন? ওয়াশরুমে ছিলাম। তো পরে দেখিসনি? দেখেছি, কিন্তু মনে ছিল না দিতে। সরি রে। আচ্ছা আমি আসছি, তুই থাক। মানে কি, হঠাৎ এত পরিবর্তন কেন তোর? আর এত তাড়া কেন তোর? রাস্তায় অনেকক্ষণ যাবত আমার জন্য দাঁড়িয়ে আছে, তাই যাচ্ছি। ওই খ্যাত ছেলেটার জন্য তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস? শোন,
আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাইলে ওকে কখনো খ্যাত বলতে পারবি না। নেক্সট টাইম থেকে এটা মনে রাখিস। আর আমি বিয়ে করলেও ওকেই করব। আর অতি শীঘ্রই তুই তার কাছ থেকে ক্ষমা চাইবি, মনে রাখিস। মানে কি? তুই এমন করছিস কেন আমার সাথে? 10 বছরের ফ্রেন্ডশিপ মাত্র কয়েক দিনে একটা ছেলের জন্য ভেঙে দিবি? বাহ বাবা, তুই ভেঙে দেওয়ার মতো কাজ করলে আমি কি করব তুই বল। আমি কি করেছি? তুই কি করিসনি সেটা বল। কি করছিস? সেদিন তোকে প্রেমপত্র যেটা রাসেল দিয়েছে সেটাও লিখেই দেয়নি, ওকে বাধ্য করা হয়েছে তোকে সেটা দেওয়ার জন্য। মানে কি? তোর কথা কিছুই তো বুঝতেছি না আমি। তাহলে শুন, সেদিন রাসেল তোকে যে চিঠিটা দিয়েছে সেটা অভ্র, মানে তোর নয়া প্রেমিক, সেই দিয়েছে রাসেলের মাধ্যমে। এখন তুই বলবি যদি অভ্রই দিয়ে থাকতো তাহলে কেন এত অপমানিত হয়েও রাসেল কিছুই বলেনি? কারণ সেই দিন যদি অভ্রর নাম রাসেল তোকে বলতো তাহলে অভ্র রাসেলকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কি বলছিস এসব? বিশ্বাস না হলে তোর ওই নয়া আশিককে গিয়ে জিজ্ঞাসা কর। বাই। এটা বলে ঋতু রাসেলের কাছে চলে গেল। সরি, একটু লেট হয়ে গেছে। সমস্যা নেই। কি খবর তোমার? খবর ভালো, তোমার জন্য একটা বাসা ঠিক করেছি। আর সেই বাসার মালিকের 3টা বাচ্চা আছে, তোমারই তাদেরকে পড়াতে হবে। তাদেরকে পড়ালে তোমার বাসা ভাড়া আর দেওয়া লাগবে না। তারা তোমাকে বরং আরো 5,000 টাকা দিবে হাত খরচ হিসেবে প্রতি মাসে। তোমার ঋণ কখনো আমি বলতে পারবো না। আরে কিসের ঋণ? তোমার জন্য এটা করা আমার কর্তব্য। তারপর ঋতু রাসেলকে নিয়ে চলে গেল তাদের নতুন বাসায়। এইদিকে জান্নাত অভ্রর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ওই দিন তুমি কি রাসেলকে ওই চিরকুটটা দিয়েছো আমাকে দেওয়ার জন্য? কিন্তু কেন? এটা শোনার সাথে সাথেই জান্নাত এক দৌড়ে রাসেলের জায়গায় চলে যায়, কিন্তু রাসেলকে পেল না। পাগলের মতো সারা কলেজ রাসেলকে খুঁজতে থাকে। ঋতুকে কল দেয়, কি রে তোরা কই? রাসেলকে নিয়ে নতুন একটা বাসায় উঠেছি। বাসার ঠিকানা বল। কিন্তু কেন? দরকার আছে, বল না গে। উত্তরা 7 নম্বর রোডে, এসে কল দে। তারপর জান্নাত একটা রিক্সা নিয়ে উত্তরা চলে গেল। এরই মধ্যে ঋতু রাসেলকে নিয়ে বাসা থেকে বের হয়ে মার্কেটে চলে গেল। মার্কেটের ঠিকানা জান্নাতকে SMS করে দিয়ে দেয়। এখানে কেন? তোমার জন্য একটা মোবাইল নিতে হবে। লাগবে না, পরে নিব আমি। বেশি বুঝো আমার থেকে, তাই না? আমি যা বলবো তাই করতে হবে। তারপর মিতু রাসেলকে একটা মোবাইল কিনে দেয়। এরই মধ্যে জান্নাত এসে উপস্থিত হয়ে গেল। জান্নাতের চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ভাসিয়ে ফেলবে। ঋতু কখনো জান্নাতকে এই অবস্থায় দেখেনি। যে মেয়ে সবসময় হাসি খুশি থাকে সে মেয়েটা আজকে এতটা দুর্বল কেন? কি রে, তোর কি হয়েছে? এই অবস্থা কেন তোর? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও রাসেল, প্লিজ। এরই মধ্যে অভ্র তার লোক নিয়ে মার্কেটে চলে আসে। তুমি এখানে আসছো কেন আর কান্না করতেছো কেন? রাসেলের কাছে ক্ষমা চাইতে আসছি। এই খ্যাতের কাছে কিসের ক্ষমা? এটা বলার সাথে সাথে ঋতু অভ্রর গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। ওকে খ্যাত বলার সাহস কই পাস? তখন জান্নাত ঋতুর গালে একটা ঠাস করে বসিয়ে দেয়। তুই ওকে থাপ্পড় মারার সাহস কই পেলি ঋতু? তখনই রাসেল একটা বসিয়ে দেয় জান্নাতের গালে, ঠাস। ওর গালে থাপ্পড় মারার সাহস আপনাকে কে দিল? তখনই অভ্র বলল, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? শালাকে মেরে ফেল, এখানেই পুঁতে দে। তখন সবাই রাসেলের উপর ঝাঁপিয়ে পড়ে। রাসেলও সবার সাথে মারপিট করে। মারামারি করতে করতে এক পর্যায়ে অভ্র রাসেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। রাসেল! রাসেল এসে ঋতুর কোলে পড়ে। জান্নাত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোকে যতটা ভালোবাসতাম আজ থেকে ঠিক ততটাই ঘৃণা করি। তুই তোর এই মুখ আমাকে আর জীবনেও দেখাবি না। তারপর মিতু রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অপারেশনের জন্য আইসিইউতে নিয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা এখন? আর মাত্র 5 মিনিট দেরি হলে কি যে হতো আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, এখনো জ্ঞান ফিরেনি, তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। তারপর ঋতু চলে গেল রুমের ভেতর। এরই মধ্যে জান্নাত আসলো। তুই এখানে কেন আসছিস? প্লিজ ঋতু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্য তোকে চটটা মারছি, না হলে অব্র তোর কোনো ক্ষতি করে ফেলতো। তাছাড়া এতটা কিছু হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি, বিশ্বাস কর প্লিজ। আচ্ছা, বিশ্বাস করলাম, এখন তুই আসতে পারিস। আমি তোর রাসেলকে ভালোবাসি। দেখ, তোর সাথে আগে আমার কথা হয়েছে, তুই এমনটা করবি না।
এখন কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তুই আর এই কথা ভুলেও আনবি না, কারণ ও শুধু আমার আর কারো না। প্রয়োজনে তোর মতো 100 জান্নাতের লাশ ফালাবো, তবুও রাসেলকে কাউকে দিব না। আগামী 1 মাসের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব, তুই শুধু দেখবি আর জ্বলবি। ওকে ফাইন, আগামী 29 তারিখের মধ্যে আমি রাসেলকে বিয়ে করব, পারলে তুই এই বিয়ে বন্ধ করিস। আচ্ছা, তাহলে এখান থেকে সময় শুরু, তোর আর আমার মধ্যে। তারপর জান্নাত চলে গেল বাসায় গিয়ে বাসার সব কিছু ভেঙে ফেলছে। এমন সময় তার আম্মু আব্বু চলে আসে। কে রে আম্মু, তোর কি হলো? তুই কাঁদছিস কেন আর এমন করতেছিস কেন? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। আরে এটার জন্য এমন করা লাগে? তুই বললেই তো হয়। ছেলের নাম বল আর বাসার ঠিকানা দে, আমি কালকেই ওর বাসায় প্রস্তাব পাঠাবো। সত্যি বাবা? সত্যি। তারপর জান্নাত নিজের রুমে চলে গেল। এদিকে রাসেলের জ্ঞান ফিরতেই দেখে ঋতু তার পাশে বসে আছে। ঋতু সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেল। রাসেলের জ্ঞান ফিরতে দেখে ডাক্তার এসে বলে, চিন্তামুক্ত, এখন বাসায় নিয়ে যেতে পারেন আপনি। তারপর রাসেলের বাসায় নিয়ে গেল। সেখানে ঋতু রাসেলের অনেক সেবা যত্ন করে। এভাবে 3 দিন চলতে থাকে। এখন রাসেল কিছুটা সুস্থ। হঠাৎ রাসেল বলল, তোকে একটা কথা বলার ছিল স্পেশাল। বলো। না, কলেজে বলবো কালকে। আচ্ছা, আমার একটা কথা বলার আছে তোমাকে। তাহলে কালকে তুমি তোমারটা বলবো আর আমি আমারটা বলবো, কেমন? তার আগে তোমাকে একটু পরিবর্তন করতে হবে। মানে? কিছু না, বের হও তুমি। তারপর রাসেলকে নিয়ে গেল। অতঃপর রাসেলকে সেলুনে নিয়ে সুন্দর করে চুল কাটিয়ে নিয়ে আসে। এরপর একটা মার্কেটে গিয়ে কিছু শার্ট প্যান্ট কিনে অতঃপর রাসেলকে একটা বাইক কিনে দেয় ঋতু। কালকে শার্ট প্যান্ট পরে কলেজে বাইক নিয়ে 10টার সময় চলে আসবে। এগুলো কেন? তোমাকে বলছি মানে শুনবা, ওকে? আচ্ছা। পরের দিন সকালে রাসেল একটা কালো টি শার্ট, তারপর কালো শু, কালো সানগ্লাস, কালো একটা ঘড়ি, কালো একটা বাইক আর চুলগুলো সামনে দিয়ে বড়। কলেজের গেটে ঢুকতেই কলেজের সকল মেয়েরা হাঁ হয়ে তাকিয়ে রইল, আর মুখে একটা লাল গোলাপ। অতঃপর জান্নাত রাসেলকে দেখে ফিদা, কিন্তু রাসেল কোনো দিকে না তাকিয়ে সোজা ঋতুর কাছে চলে গেল। ঋতু কালো শাড়ি পরে এসেছে। ঋতু তো রাসেলকে দেখে হাঁ হয়ে গেল। এটা কি সত্যিই রাসেল, নাকি এক কথায় পুরো হিরোদের মতো লাগছে? বাইকটা দাঁড় করিয়ে ঋতুর সামনে গিয়ে দাঁড়ায়। ঋতু হাঁ হয়ে শুধু তাকিয়ে আছে। রাসেল হাতে তুড়ি মেরে ঋতুর সামনে হাঁটু গেড়ে বসেই বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি ঋতু। জানি আমি তোমার যোগ্য নই, তারপরও আমি তোমার মতো একজনকেই চাই। তুমি পাশে থাকলে সারা জীবন আমি সুখে থাকবো। তুমি কি আমাকে ভালোবাসবে বলো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ফুলটা যখনই নেবে ঋতু, তখনই জান্নাত এসে ফুলটা নিয়ে গেল। তুমি শুধুই আমার, আর কারো না। আপনার সমস্যা কি? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আপনাদের জন্য অব্র ভাইয়ের মতো মানুষ আছে, আমাদের মতো গরিব মানুষকে কেন বিরক্ত করতেছেন? আর আমাদের সাথে টাইম পাস করার কি দরকার বলুন তো আপনি? টাইম পাস না, আমি তোমাকে ভালোবাসি সত্যি। কিন্তু আমি তো ঋতুকে ভালোবাসি। ভুলে যাও ঋতুকে। আপনি ভুলে যান আমাকে। সম্ভব না। তাহলে আমার পক্ষেও আপনাকে ভালোবাসা আর ঋতুকে ভুলে যাওয়া সম্ভব নয়। আপোষে রাজি না হলে জোর করে রাজি করাবো। পারলে করাইও। আচ্ছা। তারপর ঋতুর কাছে রাসেল চলে যায়। ঋতুর কাছে গিয়ে ঋতুকে জড়িয়ে ধরে বলে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে আমি ছাড়বো না, কিন্তু আমার ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি কি বাচ্চা মানুষ যে নাকি হারিয়ে যাব? শুধু বাচ্চারাই হারায় না, ভালোবাসার মানুষও হারায়। কারণ জান্নাত হেরে যাওয়ার মেয়ে নয়, আর আমিও হেরে যাওয়ার মেয়ে নয়। এক হলে সে পাবে, আর না হলে আমি পাবো তোমাকে। আমি তোমাকেই পাবো, দেখিও। এটাই যেন হয়, কারণ তুমি কিনা আমি শূন্য। তারপর ঋতু ঋতুর বাসায় আর রাসেল রাসেলের বাসায় চলে যায়। এদিকে জান্নাত বাসায় গিয়ে আগের মতো সব ভাঙচুর করছে। কে তুই এমন করছিস কেন? বাবা, ওহো আজকে ঋতুকে প্রপোজ করেছে। তোর বান্ধবী ঋতু? আব্বু। তো কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না আব্বু? রাসেলকে ছাড়া আমি বাঁচবো না, সেটা তুমি ভালো করেই জানো। ঋতু তো সব তোর জন্যই করতেছে। মানে
তাহলে শোন, রাসেল যেদিন কলেজে আসে। অতীত। রাসেলের সাথে তোর ঘটে যাওয়া প্রথম সেই ঘটনা ঋতু এসে আমাকে জানালো। তারপর ঋতুর সাথে আলাপ করে বুঝতে পারলাম ছেলেটার কোনো দোষ নেই। তারপরও তুই ছেলেটাকে একের পর এক অপমান করেই যাচ্ছিস। কিন্তু আমি কি করব বল? তোর মা মারা যাওয়ার পর আমি তোর হাসি খুশির জন্য আবার বিয়ে করি, কিন্তু সে তোকে দেখতেই পারে না। আর আমিও নিজের কাজের জন্য বেশিরভাগ বাইরে থাকতে হয়। এইদিকে তুই অনেকটা চেঞ্জ হয়ে গেছিস। তোকে নিয়ে কি করব আমি বুঝতে পারছি না। এমন সময় ঋতু রাসেলের কথা বলে তখনই আমি ঋতুকে বলি রাসেল এমনভাবে তৈরি করতে যেন তুই রাসেলের জন্য পাগল হয়ে যাস। এইদিকে সেই দিন অভ্র যেই কাজ করেছে, এটার জন্য আমরা তোকে রাসেলের প্রতি দুর্বল করতেই আমাদের জন্য আরো সহজ হয়ে গেল বর্তমান। তুমি আমাকে আগে বলনি কেন বাবা? তোকে ভাবছি সারপ্রাইজ দেব, কিন্তু দেখি না তোকে সারপ্রাইজ দিতে দিতে তুই নিজেকে শেষ করে দেবে। আচ্ছা আব্বু, এটা কি রাসেল জানে নাকি? রাসেল এবারেতে 2 দিন আসছে আমার সাথে কথা বলতে। কি, রাসেল আমাদের বাসায় আসছে? তুই এখন ফ্রেশ হয়ে নে, কালকে তোদের কলেজের অনুষ্ঠান হবে, সেখানে কালকে যেতে হবে আমার। আচ্ছা আব্বু। জান্নাত এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে খুশিতে নাচছে। পরের দিন সকালে কলেজ অনুষ্ঠানে। কি রে ঋতু, অনেক তো অভিনয় করেছিস, এখন আমারটা দেখবি। অভিনয় মানে? আব্বু সব বলে দিয়েছে আমায়। ধ্যাৎ, আঙ্কেল কিছু লুকিয়ে রাখতে পারে না। এখন তো আমার আশিক আমার হয়ে যাবে, তোর কি হবে রে? আমারও তো আশিক আছে, কিন্তু সে আমায় পছন্দ করে না। কে সে যে আমার এত কিউট বান্ধবীকে পছন্দ করবে না? অভ্র বর্তমানে তোর এক্স। আমি রাসেলকে প্রপোজ করলে সে তোকে করবে। এই দিনেরই অপেক্ষায় আছি আমি। আচ্ছা, আজকে তুই শাড়ি পরে আসছিস যে? আজকে অনুষ্ঠান তো তাই। অনুষ্ঠানের জন্য নাকি রাসেল ভাইয়ার জন্য? দেখ, তোর মুখে কিছু আটকা না। ওরে বাবারে, আমার বান্ধবীর লজ্জাও পায় বুঝি। তারপর তারা স্টেজে চলে গেল। এইদিকে রাসেলকে গান গাওয়ার জন্য ডাকা হয়, সেও আসে, এসে গান গায়। জান্নাত তো হা হয়ে শুনছে আর রাসেলকে নিয়ে কল্পনার শহরে হারিয়ে গেল। জান্নাত রাসেলকে নিয়ে গান শেষে রাসেল স্টেজ থেকে নামতেই ঋতু সব কিছু বলে দেয় রাসেলকে। তারপর রাসেল জান্নাতকে ডাক দিয়ে একটা চিরকুট দেয়। জান্নাতকে চিরকুট দিয়ে রাসেল চলে গেল। 2 বছর পর রাসেল একটা কফির কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর মনে করছে জান্নাতের কথাগুলো কত যে ইনফুটে ছিল আর কত যে ভালোবাসতো রাসেলকে। সেই কলেজের প্রথম দিন রাসেল ও জান্নাতকে দেখে পছন্দ করে ফেলে। কথাগুলো ভাবতে ভাবতে রাসেলের অজান্তে চোখে পানি চলে আসে। এমন সময় রাসেলের আম্মু পেছন থেকে এসে বলে, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি? এই 2 বছর তো কম খুঁজিসনি জান্নাতকে, আর কম চোখের পানি ফেলাসনি। আম্মু, আমি তো জান্নাতকে ভালোবাসি, জান্নাত আমাকে ভালোবেসেছিল, তাহলে কেন সে এমনটা করলো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। আম্মু, আগামীকালকে আমার একটা বড় টাকার বাজেট আছে চট্টগ্রামে, তাই আজ রাতে চট্টগ্রাম যেতে হবে, দোয়া করিও। সন্তানের জন্য মা সব সময় দোয়া করে, দোয়া চাওয়া লাগে না। তারপর রাসেল ব্যাগ গুছাতে গুছাতে চলে গেল। এইদিকে জান্নাত তার বাড়ির কাজের লোককে বলছে, এই চুমকি, আমি অফিসে যাচ্ছি, তুই আব্বুকে ঠিকমতো ওষুধ খাওয়াস। আচ্ছা আফা। অফিসে গিয়ে দেখে সবাই অফিস গোছানোর কাজে ব্যস্ত। আজকে কি অফিসে বিয়ে নাকি যে এত সাজানো হচ্ছে? না আপা, আগামীকালকে অফিসে নতুন একজন বিজনেসম্যান আসবে। বিজনেসম্যান আসলে অফিস সাজানো লাগে বুঝি? যত সব ফালতু কাজ। এমন সময় অফিসের বস আবির চৌধুরী আসে আর জান্নাত তার টিএস। জান্নাত, তুমি আসছো? তুমি আমার রুমে আসো তো একটু। এইদিকে আবির জান্নাতকে পছন্দ করে, সেটা জান্নাত জানে, কিন্তু জান্নাতের মনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই। এমনিতেই তো রাসেলকে ভুলতে তার 2 বছর লেগেছে, এখনো পরিপূর্ণভাবে ভুলতে পারেনি। কালকে তুমি একটু অফিসে তাড়াতাড়ি আসিও, কারণ কালকে একজন বড় বিজনেসম্যান আসবে। সে যদি আমাদের অফিসের কিছু মাল কেনে তাহলে আমাদের অনেক লাভ হবে। সারা বাংলাদেশ তার অর্ডারের মাল চলে, আর তার যেন কোনো রকম কষ্ট না হয় অফিসে, আর সবকিছু তুমি সামলাবে। জি, চেষ্টা করবো আমি। এইদিকে রাসেল নিজের গাড়ি নিয়ে বের হয়ে গেল। গাড়িতে বসে ভাবছে সেই পুরনো কলেজের কথাগুলো, আর মোবাইল থেকে জান্নাতের পিক বের করে বলছে,
তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? এই 2 বছরের সারা শহরে আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। সেদিন তুমি আসছিলে বলবে, তোমার অপেক্ষায় আমি কত সুন্দর করে আয়োজন করলাম, কিন্তু আসোনি। আমি আমার দোষটা আজও বুঝতে পারলাম না। কেন তুমি এমন করলে আমার সাথে? কি দোষ ছিল? কথাগুলো বলতে বলতে রাসেলের অজান্তেই চোখে পানি চলে আসে। চোখের পানি মুছে ফেলে রাসেল। পরের দিন সকালেই তাকে দেওয়ার ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। এদিকে আবির সবার হাতে ফুল নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ায় অফিসের সামনে। গাড়িটা অনেক দামি, দেখেই বোঝা যাচ্ছে। গাড়ির দরজা খুলে প্রথম ডান পা নামালো, তারপর হাতটা বের করলো। হাতে একটা দামি ঘড়ি। অতঃপর একটা লোকের মাথাটা বের করে, চুলগুলো অনেক সুন্দর। সবাই হা হয়ে আছে। জান্নাত একা একা বকবক করছে। এত ঢং করে নামার কি আছে? ভাবনার জায়গা পায় না। অফিসে এসেও ভাব, মেয়েদের দেখলে ভাব নিতে ইচ্ছা করে। তারপর রাসেল গাড়ি থেকে নামে। জান্নাত রাসেলকে দেখে মূর্তি হয়ে গেল। তার হাত থেকে ফুলগুলো পড়ে গেল। রাসেলের সানগ্লাস খুলে দেখে জান্নাত। জান্নাতকে দেখে মনে হয় রাসেল নতুন জীবন পেয়েছে। মনে মনে বলছে, ঢাকা শহর তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, আর তুমি এখানে? সরি স্যার, এই মেয়েটা নতুন আসছে, তাই কিছু বোঝে না। ওকে আজকেই অফিস থেকে বহিষ্কার করে দিব। ওকে বসে করতে হবে, আমার কাছে পাঠিয়ে দেন সরি বলতে আমাকে। এইদিকে জান্নাত ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করছে আর বলছে, ও এখানে কেন আসলো? ওকে বলতে আমার 2 বছর লাগলো। কেন সে আবার আমার সামনে আসছে? কি চায় ও? ওর কি মন মিটেনি? এত কিছু করার পরও আমাকে কেন ও এত কষ্ট দেয়? আমাকে কি ও একটু বাঁচতে দেবে না? এমন সময় আবির এসে ওয়াশরুমের দরজায় নক করে। জান্নাত, দরজা খোলো। তারপর জান্নাত চোখের পানি মুছে ফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে দরজা খুলে। তুমি এমন করলে কেন স্যারের সামনে? সরি স্যার। সরি আমাকে কেন বলতেছো? যার সাথে অন্যায় করেছো তাকে বলো। আমি তাকে সরি বলতে পারবো না। চাকরি রাখতে মন চাইলে সরি বলো গিয়ে। তারপর জান্নাত রাসেলের কাছে যায়। রাসেল একটা কেবিনে বসে আছে আর জান্নাতকে পেয়ে কত খুশি যে নিজেও জানে না। মিস্টার, আই কাম ইন স্যার? আসো। সরি স্যার। এটা বলেও চলে যেতে লাগলো। জান্নাত এমন সময় পেছন থেকে রাসেলের হাতটা টেনে বুকে নিয়ে আসে। কোথায় ছিলে এতদিন? আমি সারা শহর তোমাকে খুঁজে পাগল হয়ে গেছি। তুমি জানো আমি তোমাকে পুরো ঢাকা শহর খুঁজেছি, কোথাও বাকি রাখিনি। কি বলছেন এসব স্যার? আপনি কে? আর আপনি আমাকে খুঁজেছেন কেন? তুমি আমাকে চিনতে পারছো না? স্যার, হাতটা ছেড়ে কথা বলুন। আমি এটা পছন্দ করি না যে অপরিচিত কেউ আমার হাত ধরবে। আপনি আমাদের নতুন স্যার, তাই আপনাকে সম্মানার্থে বলছি, আমার হাতটা ছেড়ে দিন। যদি না চাই তাহলে কি করবে? কেন আপনি আমার সাথে এমন করতেছেন? আপনি কে? সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আপনাকে আমার চিনতে হবে? আমি তোমাকে ভালোবাসি, কেন এত কষ্ট দাও আমাকে? হাতটা ছাড়ুন স্যার, প্লিজ। ছাড়বো না আমি। তখনই জান্নাত ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। দিয়ে চলে গেল জান্নাত। জানি না আমার কি অপরাধ যার জন্য তুমি এমন করতেছো আমার সাথে। তুমি যদি ইগনোর করো না কেন আমাকে, আমি যেহেতু এতদিন খুঁজে তোমাকে পেয়েছি, তাহলে সহজে তোমাকে ছাড়ছি না। তোমাকে আর হাতছাড়া করবো না, মনে রাখিও জান্নাত। জান্নাত বাসায় চলে যায়। তারপর রাসেল জান্নাতের বাসার কাছে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। রাসেল বাসায় গিয়ে তার মাকে কল দেয়। হ্যালো আম্মু। বল, কি খবর? কখন গিয়ে উঠে আর এখন কোথায়? সকালে এসে উঠেছি, আর এখানে একটা প্লেটে বাসা ভাড়া নিয়েছে, সেটাতে উঠেছি। আম্মু একটা সুখবর আছে। কি সেটা? জান্নাতকে পেয়েছি আম্মু। কোথায় পেয়েছিস? আমি যে অফিসে আসছি, জান্নাত সেই অফিসে জব করে। এবার আর হাতছাড়া করিস না। আমার বউ হিসেবে আমি ওকে চাই। আম্মু দোয়া করিও। তারপর রাসেল কল কেটে দিল। বাসাতে একটু ঠিক করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল অফিসে গিয়ে জান্নাতের কেবিনে গিয়ে বলে, আমার রুমে একটা কফি নিয়ে আসো তো। সরি স্যার, আমি আবির স্যারের পিএস, আপনার না। আচ্ছা। তারপর রাসেল তার রুমে চলে যায়। এইদিকে কিছুক্ষণ পর একটা মিটিং হয়। সেখানে অফিসের সবাই আসে, সাথে রাসেলও আছে। আবির জান্নাতের পাশে গিয়ে বসে, যেটা দেখে রাসেলের পুরো মাথা গরম হয়ে যায়। আর আবির জান্নাতের হাত ধরার চেষ্টা করে বারবার। আর জান্নাত রাসেলের দিকে তাকায় আর হাত সরিয়ে নেয়, কারণ জান্নাত আবিরের পাশে বসায় রাসেলের চোখ লাল হয়ে গেছে, যেটা জান্নাত স্পষ্ট বুঝতে পেরেছে। কিন্তু আবির বারবার ইচ্ছে করে জান্নাতের গায়ে হাত দেয়। রাসেল জান্নাতকে ইশারা করে বলে সরে যেতে,
কিন্তু জান্নাত সরছে না। এমন সময় রাসেল তার টেবিলে থাকা গ্লাসটা হাতে নিয়ে জোরে একটা চাপ দেয়, যার ফলে গ্লাস ভেঙে যায় আর গ্লাসের কয়েক টুকরো রাসেলের হাতে গেঁথে যায়, যার কারণে রাসেলের হাত থেকে রক্ত পড়ছে। আর গ্লাস ভাঙার পর মিটিংয়ের সবাই চুপ হয়ে যায়, সবাই দাঁড়িয়ে যায়। আর রাসেল তার কাটা হাত নিয়ে রুমে চলে গেল। পেছন পেছন জান্নাতও স্যাভলন আর তুলা নিয়ে রাসেলের কেবিনে যায়, গিয়ে বলে, কি সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা তোমার। আমি কি করেছি যে সমস্যা আমার বলতেছে? তোমাকে উঠে যেতে বলেছি, তুমি উঠে যাওনি কেন? আমি উঠে কোথায় গিয়ে বসতাম? আর সিট খালি ছিল না। তাছাড়া আপনি বললেই কি আমি উঠে যেতাম নাকি? তাহলে এখানে আসছো কেন? আপনি আমাদের মেহমান, তাই আপনার সেবা করা আমাদের কর্তব্য। হাতটা এইদিকে দেন। অফিসে তো অনেক মানুষ আছে, আপনি আসেন কেন? এত কথা বলেন কেন? হাত দেন এইদিকে। তারপর জান্নাত রাসেলের হাত নিয়ে সেভলন দিয়ে পরিষ্কার করে হাত বেঁধে দেয়। তারপর বলে, সামনে থেকে যেন এরকম ভুল আর না দেখি। তুমি আমায় বিয়ে করে নাও, তাহলে জীবনে এমন করবো না প্লিজ। আমি আপনাকে চিনি না, জানি না, কেন আপনাকে বিয়ে করব? এটা বলেই জান্নাত চলে গেল। তার অফিস শেষ হওয়ার কিছুক্ষণ আগেই আবির জান্নাতের রুমে যায়, গিয়ে বলে, কি করো জান্নাত? কিছু না স্যার। জান্নাত, একটু আমার রুমে আসো তো। জি স্যার, আসতেছি। তারপর আবির তার রুমে চলে যায়। আর রাসেলের রুমের সামনে আবিরের রুম, আর রাসেলের রুম গ্লাস সিস্টেম, বাইরের সবকিছু স্পষ্ট দেখা যায়। রাসেল বসে আছে, দেখছি জান্নাত আবিরের রুমে গেছে। যাওয়ার পর রাসেল উঠে বাইরে গেল। এদিকে জান্নাত রুমে ঢোকার পর আবির দরজা বন্ধ করে গেল। স্যার, দরজা বন্ধ করলেন কেন? অনেকদিন হলো একা তোমার সাথে কোনো কথা বলতে পারি না, বসো, কথা আছে। স্যার, অফিসের কাজ ব্যতীত আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। এমন সময় রাসেল দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ থাকায় খুলতে পারেনি। তারপর জান্নাত এসে দরজা খুলে দেখে রাসেল। জান্নাত ভয়ে তার দিকে তাকিয়ে দেখে রাসেল রেগে ফুলে আছে। জান্নাতকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে আবিরকে বলে, আবির সাহেব, আমার রুমে আসুন তো একটু। এটা বলে রাসেল হন হন করে তার রুমে চলে গেল। এইদিকে জান্নাত ভয়ে কাঁপছে, কি না কি করে ফেলে, যে রাগী মানুষ রাসেল। তারপর আবির রুমে ঢোকার পর রাসেল বলে, আপনার অফিস এটা কত টাকা বিক্রি করবেন বলুন, আমি এটা কিনবো। স্যার, আমি তো এটা বিক্রি করব না। আপনার বিক্রি করতেই হবে। যদি আমি বিক্রি না করি? আপনি ভালো করে জানেন আমি চাইলে আপনাকে 1 মিনিটে রাস্তায় নামাতে পারি, তাই রাস্তায় নামার আগেই এই কাগজে সাইন করে টাকা বুঝে নেন। এইদিকে আবিরের রুম গ্লাস সিস্টেম হওয়ার কারণে অফিসের সবাই দেখছে রাসেল আর আবির ঝগড়া করছে কিছু একটা নিয়ে, কিন্তু গ্লাস হওয়ার কারণে কথা শোনা যাচ্ছে না। জান্নাত ভয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির রাসেলের দেওয়া কাগজে সাইন করে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর রাসেল সবার সামনে আসে, এসে বলে, আজ থেকে আপনার নতুন বস আমি অফিসে কিনে নিয়েছি আবির সাহেবের কাছ থেকে। তখন জান্নাত আস্তে আস্তে বলে, এখন আমার 12টা বাজবে। মিস জান্নাত, আপনি একটু আমার কেবিনে আসুন। জি স্যার, আসছি। তারপর জান্নাত আবিরের রুমে যায়। আপনি আবির স্যারের সাথে কি নিয়ে রাগারাগি করছেন? কারণ আমি চাইনি কেউ তোমাকে স্পর্শ করুক। কিন্তু আমাকে স্পর্শ করলে আপনার কি? যদি আমার কোনো সমস্যা না হয়? সেটা তুমি বুঝবে না। এখন যাও কফি নিয়ে আসো একটা। আমি কেন আনবো? তুমি তো আবির স্যারের প্রিয় ছেলে, এখন আমি আবির স্যারের স্থানে, তাই তুমি আমার পিয়াস। সো কথা না বাড়িয়ে কফি নিয়ে আসো। এখন আমার উপরে সব চাপিয়ে দেবে? কিছুক্ষণ পর জান্নাত কফি নিয়ে আসে আর রাসেল একটা ফাইল দেখছে। নেই স্যার, আপনার কফি। এক চুমুক খেয়ে টেস্ট করে দাও। কি? সারের মতো চিল্লাও কেন? টেস্ট করতে বলেছি, খেতে বলিনি। কারণ তুমি যদি বিষ মিশিয়ে দাও, তাই এক চুমুকের বেশি খেলে বেতন কাটা যাবে। যত সব ঢং। তারপর জান্নাত এক চুমুক খেয়ে রাসেলকে দিল কফিটা। রাসেল কফি খাওয়া শেষ করে বলে, আচ্ছা, তুমি আমার সাথে এমন করলে কেন? স্যার, আমি আপনার কাজ করি, আমাকে দয়া করে অফিসের কাজের বাইরে কিছু প্রশ্ন করবেন না, বিশেষ করে আমার অতীত এবং পার্সোনাল বিষয় নিয়ে। প্লিজ জান্নাত, পিছনে কি হয়েছে তা আমি জানি না আর জানতেও চাই না। প্লিজ ফিরে আসো আমার কাছে। আমি কোনো খেলনা না যে খেলতে ইচ্ছে করেছে খেলেছেন আর খেলা শেষ হলে ফেলে দিলেন। রাসেল জান্নাতের হাত ধরে বলল, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, প্লিজ ফিরে আসো। তখন জান্নাত হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বাসায় চলে গেল।
বাসায় গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলেই ভাবছে আর নিজেই নিজেকেই বলছে, কেন আমার সাথে এমন হয় বারবার? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমি যখন ওকে অপমান করলাম তখন সে আমাকে ভালোবাসতো, আর যখন আমি তাকে ভালোবাসা শুরু করলাম তখন সে আমাকে ইগনোর করা শুরু করেছে। তারপর যখন দুজন দুজনকে ভালোবাসতে গিয়েছিলাম তখন তৃতীয় ব্যক্তির আগমন শুরু হয়েছে, যার কারণে আমার জীবনটা উল্টোপাল্টা হয়ে গেল। আমার জীবনের সব আশা নষ্ট হয়ে গেছে। তারপর তাকে বলতে আমার 2টা বছর লেগে গেছে। এখন সে আমার কেন এসেছে? সে কি আমার মরণ চায়? আমাকে কি বাঁচতে দেবে না একটু শান্তিতে? এমন সময় তার বাসার কলিং বেল বেজে উঠল। তার বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে থাকে সব সময়। তাই দরজাটা জান্নাতেরই খুলতে হলো। দরজা খুলে দেখে রাসেল। তুমি এখানে? সরি, আপনি? একটু লবণ নিতে আসছি, আমার বাসার লবণ শেষ। আমার বাসায় লবণ নেই, আপনি আসতে পারেন। আমি লবণ না নিয়ে যাব না। আচ্ছা, আপনি কি চান? রাসেল জান্নাতের হাত ধরে বলছে, আমি কি করেছি আমি জানি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আগের মতো ভালোবাসো, আমাকে বিয়ে করো। আমার কি মরণ চান আপনি? এত রকম অপমান করে আপনার মন শান্তি হয়নি? আপনার জন্য আমার জীবনটা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনার জন্য আমার লেখাপড়া সবকিছু বন্ধ। আমি ছিলাম রাজরানী আর সেই আমি হলাম এখন তোমার অফিসের কর্মচারী। একসময় আমার বাবার অফিসে হাজার হাজার কর্মচারী ছিল আর এখন আমি এক অফিসের কর্মচারী। কথাগুলো জান্নাত কান্না করতে করতে বলল, আর একবার যদি আপনি আমার সামনে এসে এমন করেন তাহলে আমার মরা মুখ দেখবেন। প্লিজ এমনটা বলিও না, আমি সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। এটা বলেই রাসেল হন হন করে রুমে চলে গেল। এইদিকে জান্নাতও কান্না করতে করতে রুমে চলে গেল। রাসেল রুমে গিয়ে সবকিছু ভাঙচুর করতে লাগলো। বাসায় আয়না এক ঘুষি দেয়, সাথে সাথে হাত কেটে যায়। অনেকটা কেটে যায় হাত এবং ফুলটা শুয়ে পড়ে। আর হুঁশ থাকা অবস্থায় বিছানা দিয়ে হাত চাপ দিয়ে রাখে, যার ফলে রক্ত পড়া বন্ধ হয় আস্তে আস্তে। কিন্তু বন্ধ হওয়ার আগেই অনেক রক্ত বের হয়েছে। পরের দিন সকালে কাজের লোক বাসায় এসে দেখে দরজা খোলা। তারপর রাসেলের রুমে গিয়ে দেখে রক্ত বা রক্ত, আর রাসেল অজ্ঞান হয়ে ফুলটে পড়ে আছে। কাজের লোক বিছানাটা হাত থেকে সরানোর আগেই আবারও রক্ত বের হতে লাগলো। হাতটা বেশি কেটেছে তো তাই। সাথে সাথে সে চিৎকার দেয়। তারপর পাশের ফ্ল্যাটের লোক এসে তাকে হাসপাতালে নিয়ে গেল। এইদিকে জান্নাত অফিসে গিয়ে দেখে রাসেল এখনো আসেনি। মনে করেছে হয়তো কোনো কাজে কোথাও গিয়েছে, তাই সে আর খোঁজ করেনি। এদিকে অপেক্ষা করতে করতে যখন দুপুর 1টা বেজে গেল তখন সে চিন্তায় পড়ে গেল। সে কল দেয় কিন্তু কেউ কল ধরছে না। তখন ম্যানেজারের কাছে যায়। স্যার, বড় স্যার আজকে আসে না যে? সে আমার থেকে ভালো তোমার জানার কথা। স্যার, ফোন দিচ্ছি কিন্তু কেউ ধরতেছে না। তাহলে বাসায় গিয়ে দেখো কি হয়েছে। তারপর জান্নাত রাসেলের বাসায় চলে গেল। গিয়ে দেখে কাজের মেয়ে সুখিনা। স্যার কই? স্যারকে যে ফোন দিতেছে ফোন রিসিভ করে না কেন? ফোন রিসিভ করবে কিভাবে? স্যার তো হাসপাতালে অজ্ঞান অবস্থায়। মানে কি হয়েছে? আমি কিছুই জানি না। সকালে বাসায় এসে দেখি সবকিছু নিচে পড়ে আছে আর ফ্লোরে রক্তে লাল হয়ে আছে। পরে লক্ষ্য করে দেখি হাত কেটে অনেক রক্ত বের হয়েছে এবং তিনি অজ্ঞান হয়ে আছে। তারপর হাসপাতালে পাশের বাসার এক স্যার নিয়ে গেছে। তারপর জান্নাত এক দৌড়ে হাসপাতালে চলে গেল। গিয়ে দেখে ডাক্তার মাত্র তার রুম থেকে বের হচ্ছে। ডক্টর সাহেব, কি খবর? জোরে আয়নায় আঘাত করার হাত একটু বেশি কেটেছে, যার ফলে 10টা সেলাই লেগেছে। আর হাতের ভিতরে অনেক কাচের টুকরো ঢুকেছিল, আমরা বের করেছি। যদি আরও থাকে তাহলে সেটা তার জন্য ক্ষতিকর, আর অনেক রক্তের প্রয়োজন হয়েছিল। তারপর এক মেয়ে এসে রক্ত দিয়ে গিয়েছে। মেয়ের নাম কি? জানি না, আর জানার আগেই সে চলে গিয়েছে। ও আচ্ছা, এখন স্যারের কি অবস্থা? আমরা এখনো কিছু বলতে পারতেছি না, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলে আমরা বলতে পারবো। তারপর জান্নাত রাসেলের কেবিনে যায়। গিয়ে একা একা চোখের পানি ফেলে বলছে, আমি জানতাম তুমি এমন কিছু একটা করবা, কিন্তু কি করব? তোমাকে ভুলতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে। তারপর তুমি আবার চলে এসেছো।
তোমাকে দেখলে আমি নিজে কন্ট্রোল রাখতে পারি না। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সেই দিনের পর তোমার প্রতি আমার ঘৃণা জন্মায়। যতটা ভালোবাসতাম ঠিক ততটাই ঘৃণা করি। তারপরও আমি সব ভুলে যাই তোমাকে দেখে। কেন তুমি আমার সাথে এমন করেছিলে সেই দিন? উত্তর দাও আমাকে। আমি কি অপরাধ করেছি? একটা অপরাধ করেছি, তা হলো তোমাকে বেশি ভালোবেসেছিলাম। কি করব বলো? আমি যে সত্যি তোমাকে ভালোবাসি। জান্নাতের চোখের পানি হঠাৎ রাসেলের চোখে পড়েছে। তখনই রাসেলের ঘুম ভেঙে গেল। তুমি এখানে? এমন কেন করলে? এত বছর পর তোমাকে পেয়েছি, তারপর যদি তুমি বলো তোমার সামনে না আসতে, তাহলে আমি কি করব? এই জীবন রেখে কি করব আমি? কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমি কি এখন বলবো আমাকে বিয়ে করতে? আমি এটাই তো বোঝাতে চাচ্ছি তোমাকে। এটা জীবনও বাস্তবে হবে না। অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। এটা বলেই জান্নাত চলে গেল বাসায়। পরের দিন রাসেল অফিসে যায়। তার কিছুক্ষণ পর জান্নাতও যায়। রাসেলের হাতে ব্যান্ডেজ। তখন সে ফাইলগুলো দেখছে, এমন সময় জান্নাত তার অফিসে আসে। এসে বলে, কিছু খাওয়া হয়েছে নাকি? হঠাৎ চমকে ওঠে জান্নাতের আওয়াজ পেয়ে। তারপর বুকে থুথু দেয়। তখন জান্নাত বলে, কি ভয় পেলেন নাকি আপনি? এমন করে হঠাৎ বললে তো ভয় পাবই। তো খেয়েছেন সকালে? না, খাবো কিভাবে? কেন? হাত ওইটাও নষ্ট। ব্যান্ডেজ করতেন, তাহলেই তো ভালো হতো। এটা বলেই জান্নাত চলে গেল। কিছুক্ষণ পর জান্নাত একটা প্লেটে কিছু খাবার নিয়ে আসে। এসে বলে, হা করেন। ইচ্ছে নেই খাওয়ার। ইচ্ছে না থাকলেও খেতে হবে। ইচ্ছে না থাকলে কিভাবে খাবো? জোর করে খাবে তাহলে। খাওয়াতে পারলে খাওয়াও। তারপর জান্নাত এক হাতে রাসেলের মুখ চেপে ধরে, অন্য হাতে খাওয়াতে লাগলো। এমন সময় রাসেল জান্নাতের গালে একটা কিস করে দেয়। জান্নাত চোখ বড় বড় করে ফেলে। এটা কি হলো? সে কল্পনাও করতে পারেনি যে এমন কিছু হবে। রাসেল কিস দিয়ে বলে, কেমন হলো গো? লুচ্চা বেটা একটা, আর চাকরি করি তাই খাবার খাওয়াতে আসছি। এখন আমার দুর্বলতার সুযোগ নিতেছেন আপনি। আচ্ছা, তুমি সেদিন আসোনি কেন? কোন দিন? 2 বছর আগে তোমাকে যখন আসতে বলেছিলাম তখন। এমন সময় জান্নাত উঠে যেতে লাগলো। তখন রাসেল পেছন থেকে হাত টেনে ধরে বলে, কি হলো উত্তর দাও। সেদিন আমি 2 বছর আগে। যখন আমি তোমাকে কলেজে বলেছিলাম ভালোবাসি, তখন তুমি বলেছিলে ভালোবাসি। তারপর তোমাকে বলেছিলাম আমি আগামীকালকে সকালে আমার সাথে দেখা করতে। তারপর পরদিন সকালে 10টায় আমি তোমার জন্য পার্কে ফুল, তারপর পুরো পার্কটা সাজিয়েছি, কারণ আমি তোমাকে সারা জীবনের জন্য চেয়েছি। কিন্তু যখন দেখলাম 10টা বাজে তুমি এখন আসোনি, তারপর মনে করেছিলাম তুমি হয়তো জিমে পড়ে গেছো, তাই আসতে পারছো না। তাই আমি অপেক্ষা করেছি। আমি রাত 10টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। তারপর মনে করেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে। তারপর তোমার বাসায় গিয়ে দেখি তোমার বাসায় তালা লাগানো। তারপর দিন থেকে আমি পুরো শহরে তোমাকে খুঁজতেছিলাম, পাইনি। তারপর একদিন আমাকে মিথ্যে একটা খুনের দাবিতে 2 মাস জেলে যেতে হয়। 2 মাস পর আমাকে জেল থেকে ছাড়ার পর এক লোক তার অফিসে অর্ধেক আমাকে লিখে দেয়, কারণ আমি নাকি তার পরবর্তীতে জেল কেটেছি। তারপর আমার ভাগ্য খুলে যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে শহরের মধ্যে নাম করে একজন বিজনেসম্যান হই। তখন আমি আমার বাবার সব স্বপ্ন পূরণ করেছি, শুধু আমার স্বপ্ন তুমি তা পাইনি। আমার বাড়ি গাড়ি সবই হয়েছে, শুধু তোমার প্রয়োজন ছিল। আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তারপর তোমার সব সিম বন্ধ করে রেখেছো তুমি, যার কারণে আমি তোমাকে খুঁজে পাইনি। বিশ্বাস করো, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তোমাকে না পেয়ে এতদিন আমার টাকা পয়সা সব হয়েছে, শুধু আমি মানসিকভাবে সুস্থ ছিলাম না। প্লিজ তুমি এসব ভুলে গিয়ে ফিরে আসো আমার কাছে। বর্তমান। তখন জান্নাত মনে মনে বলে, ক্যারেক্টারলেস, তোর চরিত্রে সমস্যা আছে। তুই আমার বান্ধবী ঋতুর সাথে কি করেছিলি মনে নেই আমার? তোর জন্য আমার বান্ধবী আমাকে ছেড়ে দেশ ছেড়ে দূরে চলে গেছে। বলো, আমাকে তুমি বিয়ে করবে? আমার পক্ষে সম্ভব না। এটা বলেই জান্নাত চলে গেল। তখন রাসেল বাসায় চলে গেল। গিয়ে তার আম্মুকে কাল দিয়ে বলে, আম্মু, জানাত আমাকে দেখতে পারে না। সে তোর সাথে এমন করেছে কেন? সে আমাকে বলে না কেন এমন করছে। আচ্ছা, চিন্তা করিস না, একদিন সে তার ভুল বুঝতে পারবে, তখন দেখবি সে ফিরে আসবে। তারপর রাসেল কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল তার অফিসে গিয়ে বসে। কিছুক্ষণ পর জান্নাত আসে, তাও অনেক লেট করে আসে। তখন রাসেল বলে, এত লেট কেন আজকে? আর তোমার হাতে ওটা কিসের কাগজ? স্যার, আমার 1 সপ্তাহের ছুটি লাগবে, আর এই নিন কার্ড আপনার। রাসেল হাসতে হাসতে কার্ডটা হাতে নিল আর বলল, কিসের কার্ড?
আর আমাকেও মানুষ কার্ড দেয়? স্যার, খুশির খবর, এটা আমার বিয়ের কার্ড। আগামী 5 তারিখে আমার বিয়ের দাওয়াত রইল আপনার। মানে আমার সাথে মজা করছো তুমি? আমি আপনার সাথে কেন মজা করব, এটাই সত্যি। তুমি রাজি আছো এই বিয়েতে? আমার পরিবার রাজি, আর আমি আমার পরিবারের কথার বাইরে যাব না কখনোই। তুমি তো রাজি না, তাহলে কেন তুমি তাকে বিয়ে করবে? কেন আমি রাজি হব না? সেই দিন চট্টগ্রাম যখন প্রথম আসছি, তখন এই শুভ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাকে সব সময় হাসি খুশি রাখতে চেয়েছে। আমার পরিবারকে সে তার বাড়িতে রেখেছে যতদিন না আমার জব ঠিক হয়েছে। আর এখন আমি রাজি না হয়ে কি করব? সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমার এখানে করার কিছু নেই। তারপর রাসেল জান্নাতের হাত ধরে বলে, প্লিজ তুমি এমন কিছু করো না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। এখন আমি কি করব? বিয়েটা ভেঙে দাও। আমার পক্ষে সম্ভব না। তারপর জান্নাত চলে গেল সেখান থেকে। রাসেল টেবিলের সব কিছু ফেলে দেয় রাগ করে, নিজের গাড়ি নিয়ে চলে গেল। গিয়ে তার আম্মুকে কল দেয়। আম্মু, জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলিস তুই এসব? আম্মু, আমি জান্নাতকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তুই নিজের কোনো ক্ষতি করিস না, আমি আসতেছি তোর সেখানে। ঠিক আছে আম্মু। তারপর রাসেল কল কেটে দিয়ে জান্নাতের বাসায় যায়। তুমি এখানে? প্লিজ তুমি বিয়েটা করো না প্লিজ। আর কিছু বলবেন আপনি? প্লিজ বিয়ে করো না। তারপর জান্নাত দরজা বন্ধ করে দেয়। রাসেল নিজের রুমে গিয়ে ভাঙচুর করতে লাগলো। তারপর কান্না করতে করতে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেলের আম্মু আসে। এসে দেখে সে নিচে সব কিছু এলোমেলো করে শুয়ে আছে। তারপর তার আম্মু সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে রাসেলকে ডাক দেয়। রাসেল ঘুম থেকে উঠে দেখে তার আম্মুকে জড়িয়ে ধরে সে কান্না করে দেয়। আম্মু আমি বাঁচবো না গো। তোর কিচ্ছু হবে না, আমি আসছি না। কাল জান্নাতের গায়ে হলুদ, পরশু বিয়ে, তুমি এখন কি করবে আম্মু? আমি তার সাথে কথা বলে দেখি কি করা যায়। তুমি এখনই যাও। যাবো, আগে তুই কিছু খেয়ে নে। তারপর রাসেল কিছু খেয়ে অফিসে চলে গেল। এদিকে আজ জান্নাত অফিসে আসেনি। রাসেলের কোনো কাজেই মন বসে না, সব কিছু এলোমেলো হয়ে গেল। তার কি যেন হারানোর ভয় হচ্ছে খুব রাসেলের। এইদিকে রাসেলের আম্মু জান্নাতের বাসায় যায়। গিয়ে রাসেলের আম্মু রাসেলের পরিচয় দেয়। সবাই রাসেলকে চেনে, সেই হিসেবে তার আম্মুকেও সবার চিনতে কষ্ট হয়নি। তারপর রাসেলের আম্মু জান্নাতের আম্মুকে বলে, জান্নাত মামুনি কোথায়? সে তো শুভর সাথে মার্কেটে গেছে মার্কেট করতে। ও আচ্ছা, আসবে কখন? তা তো আমি জানি না। আচ্ছা, আমি তাহলে আজ আসি, পরে আসবো কেমন? এখানে থেকে যান, জান্নাতের বিয়ে শেষ হয়ে যাবে। তারপর রাসেলের আম্মু চলে গেল রাসেলের বাসায়। এদিকে জান্নাত শুভর সাথে মার্কেট শেষ করে বাসায় আসে। তখনই তার আম্মু তাহাকে বলে, রাসেলের আম্মু? কেন? আমাকে বলেনি, তোকে খোঁজ করছিল। আচ্ছা। তারপর জান্নাত রুমে গিয়ে আয়নার সামনে গিয়ে নিজেই নিজেকে বলছে, তুই কি কাজটা ঠিক করতেছস? তোর মন এখনো রাসেলকে চায়, তুই কেন শুভকে বিয়ে করতেছিস? শুভকে বিয়ে করলে না তুই সুখী হবি, না রাসেল সুখী হবে। কেন তুই 3টা জীবন নষ্ট করতেছিস? তুই কাজটা একদম ঠিক করতেছিস না। তারপর জান্নাত তার বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি এখন কি করব বুঝতেছি না। এইদিকে রাসেল আমাকে চায়, আমি কি করব এখন? ওইদিকে শুভ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তোমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন শুভ বলতেছে সে তোমার চিকিৎসা করাবে। এই জন্যে বাবা আমি রাজি হয়েছি, না হলে বাবা আমি এখনো রাসেলকে বলতে পারিনি। জান্নাতের বাবা কথা বলতে পারে না, শুধু শুনে আর দেখে। এইদিকে রাসেল বাসায় আসে আর আম্মুকে বলে, আমার জান্নাত রাজি হয়েছে। কালকে কথা বলবো, আজকে ওকে পাইনি আমি। কালকে ওর গায়ে হলুদ, তুমি কালকে কি বলবা শুনি? এত রাগিস না, বিয়ে তো এখনো হয়নি, অনেক দেরি আছে, কালকে দেখি কি হয়। পরের দিন সকালে পার্লার থেকে মেয়েরা এসে জান্নাতকে সাজাচ্ছে, এমন সময় রাসেল আসে। তারপর যখন জান্নাতের হাতে পার্লারের মেয়ে মেহেদি দিচ্ছে, তখন তারা জিজ্ঞেস করে, বরের নাম কি? জান্নাত রাসেলকে দেখে আনমনে মুখ ফসকে বলে ফেলে রাসেল। ওরা তার হাতে রাসেল নাম লিখে দেয়। তারপর যখন শাড়ি পরাতে গেল, তারা যখন রাসেলের আম্মু গিয়ে বলল, তোমরা যাও, ওকে শাড়ি পরিয়ে আমি নিয়ে আসছি। আপনি কে আন্টি? আমি রাসেলের আম্মু। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আম্মু। আচ্ছা আম্মু, তুমি আমার ছেলেকে বিয়ে করতে কেন চাওনি? ও তো তোমাকে পাগলের মতো ভালোবাসে।
তুমি চলে আসার পরে ও তো পুরা ঢাকা শহরে তোমাকে খুঁজেছে, তোমার ছবি নিয়েও 2টা বছর রাত কাটিয়েছে। আর তুমি সেই দিন আসোনি কেন? সেই দিন আম্মু, যখন আমি রাসেলের সাথে দেখা করতে বের হয়েছিলাম, সেই দিন ঋতু। এমন সময় জান্নাতের আম্মু এসে বলে, কি রে তোর হয়েছে? আপা আর অল্প একটু, আর লাগবে না, তুই চলে আয়। তারপর জান্নাতকে নিয়ে গেল নিচে। উপস, আর একটু পরে আসলে কি হতো? আম্মু রাজি হয়েছে? না রে বাবা, কথাই শেষ করতে পারিনি এখনো। তুই এক কাজ কর, তুই ছেলের সাথে একটু কথা বলে দেখ সে কি বলে। সে রাজি হবে? হয়তো হবে। তারপর রাসেল নিচে এসে দেখে ছেলে নিচে। তারপর রাসেল বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। এখানে না, ছাদে চলো। তারপর ছাদে দুজনে চলে যায়। এটা আবার জান্নাত দেখে জান্নাত খুব চিন্তায় পড়ে যায়, কি না কি করে ফেলে রাসেল। বলেন। প্লিজ তুমি জান্নাতকে বিয়ে করো না। আমার যত কিছু আছে সব কিছু তোমার নামে লিখে দেবো। তুমি শুধু জান্নাতকে বিয়ে করো না, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। তাকে ছাড়া আমি বাঁচবো না। 4টা বছর হলো আমি তাকে ভালোবাসি, আর সে আমাকে ভালোবাসে। তুমি তাকে বিয়ে করলে তোমার আমার জান্নাত সবার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ। জান্নাত যদি আপনাকে ভালোবাসতো তাহলে সে আমাকে বিয়ে করতে রাজি হতো না। সে আমার সাথে রাগ করে বিয়ে করছে। আর শুনুন, আপনি আপনারটা দেখছেন, আমিও জান্নাতকে ভালোবাসি। আর এখন আপনি বলছেন আমি ভুলে যেতে। আর শুনুন, আমি টাকার কাছে বিক্রি হওয়ার লোক নই, কারণ আমি জান্নাতকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আপনি ভালোবাসেন আর আমিও ভালোবাসি। আর এখন জান্নাত যেহেতু আমাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে আমিই করব। আফসোস, না মানলে আর অন্যরকমভাবে করতে হবে, কারণ জান্নাতের জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্লাহ ছাড়া আমাকে কেউ এই বিয়ে করা থেকে আটকাতে পারবে না। আমি সহজে হারার পাত্র নই, কারণ 2 বছর পর জান্নাতকে পেয়েছি। আর এখন আমার সামনে তার বিয়ে হবে, আমি তা চেয়ে চেয়ে দেখবো? এত সহজ নয়। প্রয়োজন আমি হত্যা করব 1000 মানুষকে। পারলে তুই বিয়ে আটকিয়ে দেখাস। আচ্ছা, তুই পারলে বিয়ে করে দেখাস। আচ্ছা, কালকে আসিস বিয়ে খেতে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পাকা করবো প্রয়োজনে। তারপর শুভ চলে গেল। কিছুক্ষণ পর রাসেলও চলে গেল। রাসেল বাইক নিয়ে সোজা মার্কেটে চলে গেল। এইদিকে জান্নাত রাসেলের রাগী লুক দেখে ভয় পেয়ে গেল, কারণ রাসেল এত রাগ কখনোই হয়। কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ নিয়ে এসে জান্নাতের হাত ধরে তার রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলল, কালকে এটা পড়বা তুমি বিয়েতে। ভালো থাকিও, বাই। এটা বলেই রাসেল চলে গেল তার আম্মুর কাছে। জান্নাত পিছন থেকে অনেকবার রাসেলকে ডাক দিয়েছে, কিন্তু রাসেল থামেনি। জান্নাত কান্না করে দেয়। রাসেল তার আম্মুর কাছে গিয়ে বলল, চলো আম্মু এখান থেকে। কেন, কি হয়েছে? বলছি না তোমাকে আমার সাথে আসতে? চিৎকার করে বললাম। আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল। জান্নাত রুম থেকে বের হয়ে আসে। এসে থেকে রাসেল চলে যেতে লাগলো, সবকিছু ভাঙচুর করে। এইদিকে শুভ তার বন্ধুদের সাথে গিয়ে বলে, কালকে একটা ছেলেকে খুন করতে হবে। কাকে? জান্নাতের এক্স বয়ফ্রেন্ড। ছবি দিয়ে দিস, আজ ওদের ভিডিও লাস্টটা পাঠিয়ে দেবো। এইদিকে রাসেল তার আম্মুকে ডেকে বাসায় নিয়ে আসে। এমন করছিস কেন? আমি শুভকে সহজে বুঝিয়েছি, সে রাজি হয়নি। রাজি না হলে কি করবি? যেভাবে করলে সে বিয়ে ভাঙবে সেভাবে কাজ করতে হবে। মানে? সোজা আঙুলে ঘি না উঠলে একটু বাঁকা করবি। আর যেভাবেই হোক না কেন, আমি জান্নাতকে তোর বউ হিসেবে চাই। আচ্ছা আম্মু, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। তারপর রাসেল শুভর বাসায় গিয়ে শুভর আম্মুকে বলল, আন্টি, আপনার ছেলেকে আমি অবশ্যই বলেছি জান্নাতকে বিয়ে না করতে, কারণ আমি জান্নাতকে ভালোবাসি। কিন্তু আমিও তো জান্নাতকে বউ হিসাবে চাই, তুমি ভুলে যাও বাবা। আচ্ছা আমি সহজে বলছি, না শুনলে করার কিছু নেই আমার। তারপর রাসেল চলে গেল। এদিকে জান্নাত তার বাবার কাছে গিয়ে পায়ে পড়ে কান্না করছে। আমি এখন কি করব বাবা, বলো তুমি? আমি তো রাসেলকে ছাড়া বাঁচবো না। আমি রাসেলের সাথে রাগ করে শুভকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু এখন রাসেল যেভাবে চলে গেল, সে যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমার কি হবে? বাবা প্লিজ বলো, আমি এখন কি করব? আমি তো বুঝতেছি না। পরের দিন সকালে সবাই হাসি খুশি। আজ জান্নাতের বিয়ে। এইদিকে জান্নাত রাসেলকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু রাসেলের মোবাইল বন্ধ। জান্নাত রাত থেকে রাসেলকে কল দিচ্ছে, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছে। এইদিকে পরে জান্নাত রাসেলের আম্মুকে কল দেয়। হ্যালো আন্টি, রাসেল কোথায়? কালকে আমাদের এখানে যাওয়ার পর থেকে ওর কোনো খবর নেই। তারপর ওর ফোন বন্ধ, সে কোথায়? আমি তো জানি না মা, ও তো কালকে বের হয়েছে, তারপর থেকে কোনো খবর নেই। এইদিকে সবাই বরপক্ষের জন্য অপেক্ষা করছে, আর জান্নাত রাসেলকে খুঁজতেই জান্নাত যেন মরে যাবে রাসেলকে না পেলে। জান্নাতের অস্থিরতা শুরু হয়ে গেল।
এইদিকে বরপক্ষ আসছে না, দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো, কিন্তু শুভদের বাসা থেকে কেউ আসছে না। এমন সময় একটা ছেলে এসে জান্নাতের পরিবারের কোনো একজন লোকের কাছে একটা কাগজ দিয়ে চলে যায়। আর জান্নাত বর রেখে রাসেলের অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই কাগজে লেখা ছিল, আমি শুভ, আমি অরিন নামক একজনকে ভালোবাসি। আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি অরিনকে বিয়ে করতে যাচ্ছি। ইতি শুভ। তারপর সবাই কান্নায় ভেঙে পড়ে। কি হবে এখন, সবাই ছি ছি করছে, কিন্তু জান্নাতের সেদিকে কোনো খেয়ালই নেই। তার চিন্তা একটা, রাসেল কোথায়, সে কি নিজের কোনো ক্ষতি করলো নাকি? এমন সময় রাসেল একটা বাইক নিয়ে চলে আসে বিয়ে বাড়িতে। জান্নাত দেখেই যেন নতুন জীবন ফিরে পেল। রাসেল বিয়ে বাড়িতে সবার কান্না করা চেহারা আর চুপচাপ দেখে বলল, কি হলো, সবাই চুপচাপ যে? এমন সময় জান্নাত এসে রাসেলের হাত ধরে একটু সবার থেকে আলাদা করে নিয়ে বলল, গতকালকে থেকে আজ পর্যন্ত আপনি কোথায় ছিলেন, আর আপনার ফোন কোথায়? কেন, কি হয়েছে? কি হয়েছে জানেন না? এমন করে কেন? হ্যাঁ, আমাকে কি শান্তিতে বাঁচতে দেবেন না? কাল রাত থেকে আমি একটু ঘুমাইনি আপনার জন্য। আপনাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। কেন, আমি না থাকলে তো তোমার আরো ভালো থাকার কথা, কারণ তুমি তো নতুন কাউকে নিয়ে সুখী হবা। আমি সেই পথের কাটা হতে চাই না। এটা বলে রাসেল সবার কাছে আবার চলে গেল। জান্নাতের আম্মুকে বলল, কি হলো বলে, সবাই চুপ কেন? শুভ একটা মেয়েকে ভালোবাসে, সে নাকি জান্নাতকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করব বাবা? আমার মেয়েটা তো আর কাউকে বিয়ে করতে চাইবে না। আপনারা যদি কিছু না মনে করেন তাহলে জান্নাতকে আমি বিয়ে করতে চাই। সত্যি বাবা, তুমি বিয়ে করবে? আমি তো বললে হবে না, তোমার মেয়েকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দাঁড়াও, আমি জান্নাতকে রাজি করাচ্ছি। তারপর জান্নাতের আম্মু জান্নাতকে গিয়ে বলল, দেখ মা, সব তো শুনলি, তুই এখন রাসেল বাবাকে বিয়ে করতে রাজি হ, না হলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তুই আর না করিস না মা। রাফেল্লা, আমি জানি শুভর কোনো গার্লফ্রেন্ড নেই। তুই যে কোনো একটা দুই নাম্বারই কাজ করছস, আমি তোকে ভালো করে চিনি। তুই সহজে হারার ছেলে না। আচ্ছা, আমি রাজি আম্মু। তারপর কাজী তাহাদের বিয়ে সম্পূর্ণ করে দিল। এখন তারা স্বামী স্ত্রী। তারপর রাসেল জান্নাতকে তার বাড়ি নিয়ে এলো। দরজা নক করতেই তার আম্মু এসে দরজা খুললো। কিরে, বউ নিয়ে আসতে তো সময় লাগে? আম্মু, কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে। কাজ শেষ করে মানে? আন্টি আগে থেকে জানতো আপনি আমাকে বিয়ে করবেন। কেন? ও তোমাকে কিছু বলেনি? আম্মু চুপ করো, নতুন বউ এত কথা বলো কেন? আমি যাব না আপনার বাসায়, আপনি মিথ্যুক। তারপর রাসেল জান্নাতকে কোলে তুলে তার রুমে নিয়ে গেল। যত নামতে চেয়েছে ততটাই রাসেল শক্ত করে ধরে রেখেছে। রাসেল রুমে নিয়ে রাখতেই দেখে বাসর ঘর সাজানো। এটা সাজানো কেন? আপনার তো আমাকে বিয়ে করার কথা ছিল না, তাহলে আগ থেকে এগুলো সাজিয়ে রেখেছেন কেন? শুভকে কি করেছেন বলেন আপনি? আমার একটা মাত্র বউ, বাসর ঘর না সাজালে কি হয়? আপনি শুভকে কি করেছেন বলুন? রাসেল তখন একটা নম্বরে কল দেয়, স্পিকার অন করে। এই শুভকে ছেড়ে দে, তবে একটু মেরে হাসপাতালে ভর্তি করে ছেড়ে দিস, যেন আর 2-3 দিন হাসপাতালে থাকতে হয়। তারপর শুভকে ওরা ছেড়ে দিল। আপনি কেন তাকে বন্দি করলেন? আমি জীবনও আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার শরীরকে নয়। আপনি জীবনও আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবেন না। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাবো। আচ্ছা, আগে আমি ফ্রেশ হয়ে আসি। আর হ্যাঁ, আরেকটা কথা, যখন তখন আপনি আমাকে কোলে তুলে নেবেন না। আমার বউকে আমি কোলে নিব, তাতে আপনার সমস্যা কি? আপনার বউকে নিয়ে, আমাকে নয়। আমার বউ তো তুমি। আমি না, আপনার বউ তো বলতে চেয়েছিলে, বলো। না, কিছু না। এটা বলে জান্নাত ওয়াশরুমে চলে গেল। এইদিকে রাসেল জামা কাপড় চেঞ্জ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আর সেখানে শুয়ে নিজেই একা একা বলে, শালা, একটা বিয়ে করলাম তো বিয়ের পর বউ ছাড়া ঘুমাতে হয়। এতদিন বিয়ে না করে খাটে ঘুমাচ্ছে, আর আজকে বিয়ে করে সোফায় ঘুমাতে হয়। মানুষ ঠিকই বলে, বিয়ে করে জীবন অর্ধেক নষ্ট হয়েছে। যে জীবনে বিয়ে করেছে সে বলেও বিয়ে নাম মুখেও আনে না দ্বিতীয়বার। আর যারা করেনি তারা ভালোই আছে। বিয়ে করা মানেই নিচের দিকে নামা। আর আমার বউ হলেও কথাই নাই। এতদিন বিয়ে না করে ভালো ছিলাম, ঠান্ডা মাথায় ঘুমাইতাম, আর এখন সোফায় তো আমি কখনো ঘুমাইনি। কিভাবে যে ঘুমাই। তারপর জান্নাত ওয়াশরুম থেকে আসে। এই, আপনার সাথে কি কোনো ভূত আছে নাকি? কেন, আমি কি করেছি? একা একা কার সাথে ফটফট করতেছেন?
আপনার মতো পেতনির সাথে? আমি পেতনি? তা নয়তো কি। এই পেতনির পিছনে তো কত ঘুরছেন আপনি। হুম, এই পেতনিকে মন থেকে ভালোবেসেছি আমি। আচ্ছা তুমি আমার সাথে এমন করো কেন? আর সেদিন কেন আসোনি? আমি তোমার জন্য এত অপেক্ষা করেছি, আর তুমি কেন আমাকে এত ইগনোর করো? আমি এখন এগুলো বলতে চাই না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। রাসেল দরজাটা খুলে ছাদে চলে গেল। মনটা অনেক খারাপ হয়ে গেল। কি করবে সে, এত ভালোবাসে যাকে, সেও বুঝলো না। এমন সময় রাসেলের মোবাইলে একটা কল আসে। হ্যালো। কংগ্রাচুলেশনস মিস্টার রাসেল। অপর পাশ থেকে একটা মেয়ে কল দিয়ে বলল, কিন্তু কেন? আপনার প্রিয় মানুষকে এত কষ্টের পরও পেয়েছেন, তাই। কিন্তু আপনি জানেন কি করে? আমি আপনার এই দিনটার অপেক্ষায় ছিলাম। অতি শীঘ্রই আমি আপনাকে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা ঠিক করে দিব। কিন্তু আপনি কে? আমি ঋতু। তুমি কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি তুমি জানো? আমি একটা ঝামেলায় পড়েছি, তাই আপনার সাথে দেখা করার সুযোগ হয়নি। আমি বিদেশে আছি। আগামী 5 তারিখ জান্নাতের জন্মদিন, সেই দিনই আসবো ইনশাল্লাহ। আর জান্নাতের কোনো দোষ নেই, আপনি জান্নাতকে ভুল বুঝেন না প্লিজ। আচ্ছা তুমি আসো। যে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, আমি তাকে মেরেই ফেলবো। মাথা ঠান্ডা করুন, যেভাবেই হোক না কেন আপনি তো জান্নাতকে পেয়েছেন। আর কি কোনো সমস্যা আছে? তারপর অপর পাশ থেকে কল কেটে দিল। তখন রাসেল এক দৌড়ে রুমে চলে গেল। গিয়ে দেখে তার পাগলিটা ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর যে লাগছে জান্নাতকে। কালো রঙের একটা শাড়ি পরেছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক, আর ঘুমন্ত চেহারা। কানের বাতাস, চুলগুলো একবারে মুখে পড়ে আবার সরে যায়। একদম একটা পরীর মতো লাগছে জান্নাতকে। রাসেল জান্নাতের কাছে যায়, গিয়ে হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে কপালে একটা চুমু দেয়। তারপর জান্নাতের হাতটা ধরে বসে বসে আদর করছে, আর হাতে আদর করতে করতে ঘুমিয়ে পড়ে। এইদিকে সকাল হয়ে পড়ে। সকালে আম্মুটাকে জান্নাতের ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে তার হাত রাসেলের হাতের সাথে, আর রাসেল বসেই ঘুমিয়ে আছে। জান্নাত এটা দেখে চমকে ওঠে। এত ভালোবাসে, তারপরও জান্নাতের কাছে জান্নাতের মন পায় না। কি করবে জান্নাত? জান্নাত যখনই তাকে ভালোবাসতে যায়, তখনই পেছনের ওই দিনের কথাটা মনে পড়ে যায়। আর সেই দিনের কথাটা মনে পড়ার সাথে সাথে জান্নাত রাসেলকে ঘৃণা করে। তারপর জান্নাত রাসেলকে হালকা নাড়া দেয়। এই যে মিস্টার, আম্মু ডাকতেছে। আর একটু ঘুমাই। খাটে উঠে ঘুমান। তারপর রাসেল খাটে উঠে ঘুমায়। এইদিকে জান্নাত গিয়ে দরজা খুলে। রাসেল এখনো ওঠেনি আম্মু? না তো আম্মু। তাড়াতাড়ি জাগিয়ে দাও, অফিস যেতে হবে। আজকে নাকি দুটো ক্লায়েন্ট আসবে। অফিস থেকে কল দিয়েছে ম্যানেজার। তাড়াতাড়ি তাহাকে উঠিয়ে নিচে নিয়ে আসো তুমি। আমি তোমাদের জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখছি। আচ্ছা আম্মু। তারপর জান্নাত এসে দেখে রাসেল ঘুমাচ্ছে। রাসেলকে ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চা বাচ্চা লাগে। এই অবস্থায় কেউ দেখলে বলবে একজন নিষ্পাপ শিশু, কিন্তু একদম বদের হাড্ডি। আর এত রাত কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে। এই যে মিস্টার, অফিসে যাবেন না? রাসেল এমন সময় জান্নাতকে এক টান মেরে বুকে নিয়ে নেয়। জান্নাত অবাক হয়ে যায়। এমন পাগলামি দেখে রাসেল ঘুমের চোখে জান্নাতকে কিস করতে থাকে। কেমন যেন মাতাল হয়ে গেল। জান্নাতের নেশায় আসক্ত হয়ে যায় আসলে রাসেল। জান্নাতের চুলের বাঁধন খুলে দেয় রাসেল, আর চুল থেকে ঘ্রাণ নেয়। রাসেল নিজেও জানে না সে কি করছে, আর জান্নাতও কিছু বলছে না। রাসেলের সাথে সায় দিয়ে যাচ্ছে। রাসেল একের পর এক পাগলামি বেড়েই যাচ্ছে। জান্নাতের বুক থেকে কাপড় সরিয়ে তার বুকে কিস করতে থাকে রাসেল। কেমন জানি নেশা কাজ করছে জান্নাতের মধ্যে। হঠাৎ আম্মু আবার আসে, এসে দরজা নক করে। এমন সময় দুজনেই বাস্তব জীবনে ফিরে আসে। জান্নাত লজ্জায় ওয়াশরুমে চলে গেল। রাসেল মাথা নিচু করে আছে। কি রে, তোর অফিস থেকে একের পর এক কল দিচ্ছে, আর তুই এখনো শুয়ে আছিস? আসছি আম্মু। তারপর আম্মু চলে গেল। জান্নাত ওয়াশরুম থেকে বের হয়। এমন সময় জান্নাত বলল, লুচ্চা একটা, দরজা খোলা রেখে শুরু করে, লজ্জা সব কিচ্ছু নাই। আম্মু কি মনে করবে এখন? আর আপনাকে বলছি না আমার কাছে স্বামীর দাবি নিয়ে আসতে না, লুচ্চা একটা। এটা বলেই চলে গেল জান্নাত নিচে। আম্মু আসার আর সময় পেল না, একটু সুযোগ পেলাম আদর করার, আর আম্মুকে না দেখ। তারপর রাসেল নিচে গেল, গিয়ে দেখে জান্নাত মাথা নিচু করে বসে আছে লজ্জায়। মাথা উঁচু করে না। রাসেল টেবিলে বসে নাস্তা করে আর জান্নাতের দিকে তাকায়। জান্নাত লজ্জায় মাথা উঁচু করে না। এইদিকে রাসেল টেবিলের নিচ থেকে
জান্নাতের পায়ে পা রাখে আর সরি সরি দেয়। জান্নাত মাথা উঠিয়ে রাসেলকে চোখ নাঙায়। তারপর রাসেল উঠে রুমে চলে গেল। তুমিও যাও রুমে মা, ও অফিসে যাবে, একটু রেডি করে দাও। তারপর জান্নাতও যায়। যাওয়ার ইচ্ছে না থাকাও জোর করে যেতে হয় তাকে। জান্নাত রুমে ঢুকলেই রাসেল দরজার আড়াল থেকে টেনে নেয় আর জড়িয়ে ধরে। তারপর কপালে আলতো করে কিস করে বলে, প্রতিদিন অফিসে যাওয়ার সময় একটা করে আদর করে যাবা। জান্নাত তো রাগে ফুলে লাল হয়ে গেছে। লুচ্চে বেটা একটা, সময় নেই কিছু নেই, মন চাইছে কিস করে। আপনাকে বলছি না আমার সাথে না মিশতে। তো আমি কি অন্য কাউকে কিস করব? এটা বলার সাথে সাথে রাসেলের ফোনে একটা কল আসে। রাসেল ফোনটা হাতে নিয়ে দেখে কালকে যেই নাম্বার থেকে কল দিয়েছে সেই নাম্বার। সাথে জান্নাতকে ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে কল রিসিভ করে জান্নাত দরজায় এসে সব দেখে। জান্নাতের মনে হালকা সন্দেহ জন্ম নেয়। রাসেল কল ধরতেই বলে, ভাই আমি কালকে দেশে আসছি, আমার ছেলে আবরাম আর আমার হাজবেন্ড রকিকে নিয়ে। তোমার ছেলেও আছে? ভাইয়া, এই ছেলের জন্যই দেশ ছেড়ে আমাকে এত দূরে আসতে হয়েছে। মানে কি? সব দেশে এসে বলবো আমি। আর তোমার স্বামী রকি, সে কি আমাদের কলেজে পড়তে সে রকি নাকি? ভাইয়া। কিভাবে কি হলো সে তো? ভাইয়া সব কিছু দেশে এসে বলবো আমি। আগামীকাল আমার ফ্লাইট। আচ্ছা, আমি এয়ারপোর্টে আমার গাড়ি পাঠিয়ে দেবো, তুমি সোজা আমার বাড়িতে চলে আসবে। আচ্ছা ভাইয়া। তারপর রাসেল অফিসে চলে গেল। অফিস শেষ করে জান্নাতের জন্য চকলেট, ফুচকো, কাচ্চি বিরিয়ানি, তারপর তাজা লাল গোলাপ নিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে জান্নাত বাসায় নেই, ওয়াশরুম তারপর রান্না করে। তার আম্মু রুম কোথায় ও নেই। হঠাৎ নজর গেল বেলকনিতে, দেখলো সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। রাসেল পেছন থেকে হাত দিতে জান্নাত চমকে উঠল আর চোখের পানি মুছে ফেলল। জান্নাত বেলকনিতে গিয়ে ভাবতে থাকে 2 বছর আগের কথা। আর 2 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছে যেটা জান্নাত জীবনেও ভুলতে পারবে না। সে মনে মনে ভাবছে, এরকম একটা চরিত্রহীন ছেলের সাথে আমি কিভাবে সংসার করব, যে কিনা আমার বান্ধবী ঋতুকে। এটা বলার সাথে রাসেল হাত দেয়। তখনই চোখের পানি মুছে স্বাভাবিক অবস্থায় রাসেলের দিকে বলে, এই অসময় এখানে কি করো? আমি তোমাকে পুরো বাড়ি কষতে কষতে পাগল হয়ে গেলাম। এই নাও, তোমার জন্য এগুলো আনছি, কেন? আমি একটু ফ্রেশ হয়ে আসছি। রাসেল মোবাইল তারপর সবকিছু রেখে ওয়াশরুমে যায়। জান্নাত ফুচকার প্যাকেট খোলার সময় হঠাৎ রাসেলের ফোনের দিকে নজর পড়ল যে একটা মেসেজ এসেছে। তারপর কল আসে একটা বিদেশি নাম্বার থেকে, কিন্তু নাম্বারটা সেভ করা দেখে জান্নাতের মাথায় রক্ত উঠে যায়। তবু কলটা রিসিভ করে। তখন অপর পাশ থেকে বলে উঠল, রাত 11টায় বাংলাদেশি টাইম আমরা বিমানে উঠবো, তুমি 6টার সময় গাড়ি পাঠিয়ে দিও। আর কথা বলতে পারবো না, বাকিটা কালকে সরাসরি বলবো। তখন কল কেটে দেয় জান্নাত। জান্নাতের মাথায় আগুন জ্বলে, কারণ নাম্বারটা ছিল ঋতু নামে সেভ করা। রাসেল ওয়াশরুম থেকে বের হয়ে যখন জান্নাতের কাছে আসলো, তখন জান্নাত বলল, এই ঋতুটা কি? এই তো, ঋতুটা হলো তোমার বান্ধবী। ওর সাথে আপনার কিসের সম্পর্ক? আর ওই বা আপনাকে কেন কল দেয়? ও, তো তোমার বান্ধবীও কল দিলে সমস্যা কোথায়? শুনুন মিস্টার রাসেল চৌধুরী, আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি সব বুঝি। আমার সামনে ওর কল ধরতে সমস্যা হয়, আর ওর সাথে এত কিছু করার পরও কি আপনার ইচ্ছে শেষ হয়নি? কি বলতেছো তুমি এসব? আমি কি করলাম ওর সাথে? কি করেন নাই? আমার মুখ খুলে বলতেছেন? আপনার জন্য ঋতুর জীবনটা নষ্ট হয়ে গেছে, আর আপনার জন্য আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আপনাকে কত ভালো জানতাম, আর আপনি কিনা তার জীবনটা নষ্ট করে দিলেন। চরিত্রহীন, ক্যারেক্টার লুজ। আপনার হয়তো জন্মগত কোনো সমস্যা আছে, তাই আপনি মেয়েদের মন নিয়ে খেলা করেন। এটা বলার সাথে সাথে রাসেল জান্নাতের গালে একটা কষে চড় বসিয়ে দেয়। আমাকে নিয়ে যা বলার বলো তুমি, আমার জন্ম নিয়ে কেন বলো? আর আমি কিভাবে তোমার বান্ধবীর জীবন নষ্ট করেছি? আর আমার চরিত্র খারাপ হলে এক নারীতে আসক্ত হতাম না। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। জান্নাত রাগে রাসেলের ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলে। রুম থেকে হনহন করে তারপর বের হয়ে যায়। এদিকে বেচারা রাসেল ছাদে চলে যায়। গিয়ে বিড়ি একটা ধরিয়ে রাগ কমানোর চেষ্টা করছে, কিন্তু রাগ কমছে না, কারণ মিথ্যে অপবাদ কারোই সহ্য হয় না। এইদিকে জান্নাত রাসেলের মায়ের কাছে গিয়ে হাউমাউ করে কান্না করে দেয়। গিয়ে বলে রাসেল মেরেছে আর আজকে যা যা ঘটেছে সব কিছু বলেছে। তারপর তার আম্মু তাকে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে ছাদে পেয়ে গিয়েছে, দেখি বিড়ি খাচ্ছে। এটা দেখেও সে একটা কষে থাপ্পড় দেয়।
তুই সত্যি আমার ছেলে? যে রাসেল জীবনেও বিড়ির গন্ধ পেলে বমি করতো, সেই আজকে সে বিড়ি খায়? ছি ছি, আমি ভাবতেও কষ্ট হয় যে তুই আমার ছেলে। এটা বলে তার আম্মু নিচে চলে গেল। এদিকে রাসেল রাগের মাথায় দেওয়ালে হাত মারতে থাকে। হাত মারতে মারতে হাত ফেটে যায়, অনেক রক্ত বের হয়। তারপর রুমে চলে যায়। রুমে গিয়ে ঘুরে পড়ে যায় উল্টে। জান্নাত কান্না করতে শুয়ে শুয়ে এমন সময়ে জান্নাতের পড়ার আওয়াজ পেয়ে উঠে দেখে রাসেল অজ্ঞান হয়ে পড়ে আছে আর হাত থেকে অঝরে রক্ত পড়ছে। তাড়াতাড়ি উঠে এসে রাসেলকে অনেক কষ্টে খাটে উঠিয়ে বায়োটিন লাগিয়ে আর তুলা দিয়ে রক্ত বন্ধ করে দেয়। তারপর রাসেলকে খাটে শুয়ে জান্নাত সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে রাসেল উঠে দেখে তার হাত বাঁধা। তারপর তাকিয়ে দেখে জান্নাত সোফায় ঘুমিয়ে আছে। হঠাৎ রাতের কথা মনে পড়তে রাগে উঠে পড়ে। হঠাৎ ঋতুর কথা মনে পড়েছে, সাথে সাথে এয়ারপোর্টে নিজে গাড়ি নিয়ে চলে গেল। গিয়ে দেখে ঋতু, রকি আর ঋতুর কোলে একটা কিউট বাচ্চা। রাসেল ঋতুকে দেখিয়ে তার কাছে ছুটে গেল। এত লেট? কাল রাতে জান্নাত আবারও পাগলামি শুরু করেছে। রাতে অনেক বকাবকি করছি। তোমার হাতে কি? রাগের মাথায় দেওয়ালের সাথে রাতে। হয়েছে, আর বলা লাগবে না, বুঝেছি। কেন ভাইয়া? কেমন আছো রকি? সব কথা কি এখানেই বলবে নাকি? আচ্ছা চলো, আর আবরামকে আমার কোলে দাও। তারপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। এইদিকে জান্নাত ঘুম থেকে উঠে দেখে রাসেল বাসায় নেই। অনেকক্ষণ খোঁজার পর ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেল। নাস্তা শেষ করে নিজের রুমে যায়। এমন সময় রাসেল সবাইকে নিয়ে বাড়িতে ঢুকে গেল। ঋতু বলল, রাসেল ভাইয়া, জান্নাতের রুমটা কই? আমি তাকে সারপ্রাইজ দেব। উপরে গিয়ে ডানের রুমটা। তুমি যাও, আমি রকি আর আবরামকে নিয়ে আসছি। আচ্ছা। তারপর ঋতু খুশিতে উপরে চলে গেল। দীর্ঘ 2 বছর পর বান্ধবীকে দেখবে, এত খুশি বলে বোঝানো যাবে না। যখনই ডাক দিল, জানো, জান্নাত পেছনে ফিরে দেখে ঋতু। ঋতুকে দেখে জান্নাত রাগে লাল হয়ে গেল। ঋতু কাছে আসতেই ঋতুর গালে কষি একটা থাপ্পড় দেয় জান্নাত। থাপ্পড়ের আওয়াজ পেয়ে রাসেল, রকি দৌড়ে উপরে চলে আসে। তুই এখানে কেন? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিস, তাতে তোর মন ভরেনি? এরপর তার সাথে অবৈধ প্রেম জড়িয়ে আমাকে তার কাছে থেকে দূরে সরিয়ে রেখেছিস এত বছর ধরে। আবার এখন যখন আমরা অতীত ভুলে নতুন করে সব শুরু করতে যাব, তখনই আবার তোর আগমন। তুই কি চাস বল আমায়? তুই আমাকে আরো মারতে মারতে মেরে ফেল, কারণ আমি যেটা করেছি সেটা অন্যায় আমি জানি, কিন্তু আমার কোনো দোষ নেই। সমস্যা কি তোমার? ও আসছে, আগে ওর কথা শোনো, তারপর যা বলার বলিও। ওকে মেরেছি তো এখন তো গায়ে লাগবে। আমি কিছু শুনতে চাই না। আমাকে এখনই ডিভোর্স দিয়ে দেন, আমি চলে যাব এই শহর ছেড়ে। তুই যাবি কেন? রাসেল ভাইয়া তোকে ভালোবেসেছে আর বাসবে আজীবন। তুই রাসেল ভাইয়ার মতো ভালো ছেলে আর কখনো পাবি না। এখন তোর পক্ষ নিয়ে কথা বলবি, কারণ তুইও তো ওর এক্স। তুমি ভুল বুঝছো না তো জান্নাত আপু? আপনাকে কেউ কিছু বলতে বলেনি। একটা থাপ্পড় মেরে সব দাঁতগুলো ফেলে দেবো, বেয়াদব একটা। চুপচাপ ঋতু কি বলে শুনবা, একটা কথা বলবা, তাহলে গালের সবগুলো দাঁত ফেলে দেবো। জান্নাত ভয়ে চুপসে গেল। ঋতু বসো, আর কি হচ্ছে সেটা বলো। 2 বছর আগের ঘটনা। আমি অভ্রকে ভালোবাসতাম, এটা সবাই জানতো। কিন্তু সেই দিন অ্যাঞ্জেলের কথা শুনে আমি রাসেল ভাইয়ের সাথে অভিনয় করেছি প্রেমের, কারণ যেন জান্নাত রাসেলকে ভালোবাসে। কিন্তু যেই দিন রাসেল ভাইয়া আর জান্নাত মিলে গেল, সেই দিন আমি অভ্রকে গিয়ে সব বললাম, অভ্র, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো রাসেলকে ভালোবাসতে। না, ওইটা ছিল শুধু অভিনয়, যেন জান্নাত রাসেলকে ভুল না বুঝে। তাহলে জান্নাত আমার সাথে অভিনয় করেছে? কিন্তু বিশ্বাস করো, তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। আমি যেহেতু জান্নাতকে পাইনি, তাহলে কাউকে পেতে দেবো না, কারণ আমি জান্নাতের পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না। কিন্তু এখনই আমার কাছে একটা সুযোগ আছে ওদের সম্পর্কটা নষ্ট করার। তুমি আমার জন্য সবই করতে পারবে। হুম। আমি তোমাকে বিয়ে করব একটা শর্তে, রাজি থাকলে সামনে আগাবো, রাজি না থাকলে আর কথা নেই তোমার সাথে। রাজি, বলো। আমার সাথে রুম ডেট করতে হবে, শুধু 1 রাত। সরি, আমি পারবো না। তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো প্রশ্ন ছাড়াই রাজি থাকলে বলো, না থাকলে নাই। তুমি আমায় ছুঁয়ে কসম করে বলো আমায় বিয়ে করবে। তারপর অভ্র ঋতুর মাথায় চুলে কসম করে বলে। অতঃপর ঋতু রাজি হয়। এদিকে ঋতুর সাথে রাত কাটানোর সময়টা পুরোটা ভিডিও করেছে অভ্র।
সেটা দিয়ে ঋতুকে ব্ল্যাকমেইল করলো যে তুমি জান্নাত আর রাসেলের মাঝে এমন প্যাচ লাগাবে যাতে তারা একে অপরের নাম শুনতেও না পারে। কিন্তু কেন? আমি জীবনে এমনটা করব না। আমি জানি তো তুমি করবে না, তাই তো তোমার আমার সেদিনের রাতে সবকিছু ভিডিও করে রেখেছি আমি। কি? আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর বাসবো না। তুমি এখন আমার কথা মতো না শুনলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। প্লিজ তুমি এমনটা করিও না। তাহলে তুমি আমার কথা শোনো। আচ্ছা, আমার এখন কি করতে হবে বলো, আর আমার ভিডিও আমার কাছে দিতে হবে কিন্তু। দেবো আমি, আগে কাজ করো। কি কাজ করতে হবে? এখানে অশ্লীল কিছু ছবি আছে যাতে তোমার আর রাসেলের ফেস লাগানো আছে। তুমি এই ফটোগুলো জান্নাতকে দেখিয়ে বোঝাবা যে রাসেল তোমার সাথে রাত কাটিয়ে এখন তোমাকে ধোকা দিচ্ছে, আর তুমি বলবে তুমি এখন প্রেগনেন্ট, আর রাসেল তোমাকে অস্বীকার করতেছে। কিন্তু কোনো কিন্তু নেই, কারণ তুমি যা বলবা তাই বিশ্বাস করবে জান্নাত। তারপরই তো বাধ্য হয়ে জান্নাতের কাছে যায়। গিয়ে দেখে জান্নাত কালো একটা শাড়ি পরে রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। কি রে, কোথাও যাচ্ছিস মনে হচ্ছে? আরে হ্যাঁ, তোকে তো নিয়ে যাবো ভাবছি। রেডি হয়ে যাওয়ার সময় তোকে নিয়ে যাব। তুই আসছিস, ভালো হয়েছে। কোথায়? আজকে রাসেল আমাকে প্রপোজ করবে, তাই আমি আজকে অনেক খুশি। প্লিজ তুই রাসেলকে ভুলে যা প্লিজ। দেখ রে, তুই মজা করার মুডে নেই। তুই আর আব্বু যে অভিনয় করছস সেটা আর করিস না প্লিজ। সত্যি বলছি, আমি রাসেলকে ভালোবাসি। তুই কেন বুঝছিস না? রাসেল আর আমি একে অপরের সাথে অনেক রাত কাটিয়েছি, আর তাছাড়া রাসেল আমাকে বিয়ে করবে, আর আমি প্রেগনেন্টও। প্লিজ তুই আমার এই সর্বনাশটা করিস না প্লিজ। কি বলেছিস এসব? রাসেল তো এমন ছেলে হতে পারে না। মিথ্যা বলছিস কেন? দেখ, তুই এই ফটোগুলো দেখ। ফটোগুলো ছুঁড়ে মেরে দেয়। ফটোগুলো দেখে জান্নাত যে আকাশ থেকে মাটিতে পড়েছে, সব উল্টো পাল্টো হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না যে রাসেল এমন কিছু করেছে। তারপর এক কথায় দুই কথায় জান্নাত আর ঋতুর মাঝে ঝগড়া বাঁধে। এদের ঝগড়ার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঋতু রাগ করে বের হয়ে গেল। এমন সময় অভ্র কল দেয়। যা বলি তা শুধু শুনবা আর করবা, আর কোনো প্রশ্ন করবা না। জান্নাত তোমার কথা বিশ্বাস করবে না। তুমি এখনই রাসেল কে উত্তরা 8 নম্বর রোডে আছে, সেখানে গিয়ে তার সাথে একটু ভালোবাসার অভিনয় করো, যেন জান্নাত সব বুঝতে পারে আর বিশ্বাসও করে সে। তারপর ঋতু রাসেলের কাছে চলে যায়। গিয়ে দেখে রাসেল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করবা ভাইয়া এগুলো? আজকে জান্নাতকে প্রপোজ করব। তো কিভাবে করবা, প্রস্তুতি নিয়েছো? না, কিভাবে যে নিব বুঝতে পারছি না। এক কাজ করো, তুমি আমাকে প্রপোজ করো। আমাকে জান্নাত মনে করে প্রপোজ করো। তারপর যা যা ভুল হয় আমি সব ঠিক করে দেব। আচ্ছা। তারপর রাসেল হাঁটু গেড়ে ঋতুকে প্রপোজ করে। এইদিকে ঋতু এসে আড়ালে দাঁড়িয়ে দেখে সত্যি ঋতুকে সে প্রপোজ করছে। তারপর জান্নাত কান্না করতে করতে চলে গেল। এইদিকে ঋতু অবসর কাছে যায়, গিয়ে বলল, আমাকে আবার ভিডিও দাও। এত সহজে নয়। তুমি ভিডিও পেলে জান্নাতকে সত্যিটা বলে দেবা, তাই তোমার ভিডিও আমার কাছে 1 বছর থাকবে, তারপর ডিলিট করে দেবো। তারপর ঋতু সেখান থেকে চলে যায়। এইদিকে 5 মাস যাওয়ার পর ঋতু বমি করতে থাকে। তারপর ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলল প্রেগনেন্ট। তারপর ঋতু অভ্রর কাছে গিয়ে বলল, আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমার বাচ্চা, প্লিজ তুমি গ্রহণ করে নাও। তুই কি পাগল নাকি? জীবনে আমি কত মেয়েকে প্রেগনেন্ট করছি, এখন সবাইকে বিয়ে করতে হবে নাকি? এখন আমার সামনে থেকে সরে যা, না হলে আমি তোকে মেরে তোর বাচ্চা সহ নদীতে ভাসিয়ে দেবো। তারপর ঋতু সেখানে চলে গেল কান্না করতে করতে। তারপর আত্মহত্যা করতে যায়। তখন রকি এসে পাশে দাঁড়ায়। সে তাকে গ্রহণ করতে যায় তার বাচ্চা সহ। তখন ঋতু রাজি হয়ে যায়। তারপর রকি ঋতুকে নিয়ে বিদেশ চলে গেল। শুন, আমি পরিস্থিতির শিকার হয়ে এত কিছু করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে জান্নাত। তারপর জান্নাতের চোখের কোণে পানি চলে আসে কথাগুলো শুনে। সে এত বছর রাসেলকে ভুল বুঝেছে, ভাবতেই নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। তারপর রাসেল সেখান থেকে রাগে উঠে বের হতে লাগলো। এমন সময় জান্নাত রাসেলের পায়ে পড়ে কান্না করে দেয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে এমন করেছি, প্লিজ ক্ষমা করে দাও। তারপর রাসেল জান্নাতকে উঠিয়ে বুকে নিয়ে বলে, তোমার জায়গা আমার বুকে, পায় না, কারণ তুমি না বুঝে এমন করেছো। এখন আমি অব্রকে খুন করব। এত বছর কাছে পেয়েও ভালোবাসতে পারিনি, এখন কাছে পেয়েছি, প্লিজ
তুমি এমন করো না, যাতে তোমাকে আর কাছ থেকে সরে যেতে না হয়। তুমি হাবড়ের কথা বলে যাও। আমরা তো ঠিক হয়ে গেছি, আর কেন? আর কোনো কিছুর প্রয়োজন নেই। তারপর আম্মু আসে রাসেলের। আমি এই দিনটিরই অপেক্ষায় ছিলাম এত বছর। তোরা এক হয়েছিস, এখন তোদেরকে আবার বিয়ে দিব আনুষ্ঠানিকভাবে। আমি মানি না। কেন? ঋতুর বিয়ে ঋতুর ছেলেও খাবে, কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে হবে, তারপর বিয়ে হবে। কারণ ঋতুর মতো আমার ছেলেও যেন বড় হয়ে বলতে পারে যে আমি আমার আম্মুর বিয়ে খেয়েছি। সবাই খিলখিল করে হেসে দেয়। রাসেল জান্নাতকে বুকে লুকিয়ে রাখে। জান্নাত লজ্জায় মাথা তুলছে না, কারণ মুখে বলে ফেলেছে হঠাৎ আসছে তাই। এভাবেই চলতে থাকুক তাদের ভালোবাসা।